কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা মারাত্মক হরর পডকাস্ট আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই ঘটনাটা বাঘা যতীনের একটি হন্টেড ফ্ল্যাটকে কেন্দ্র করে, যেখানে বেশ কিছু মাস এক কাপল এসে থাকেন নর্থ বেঙ্গল থেকে। ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই লয়ার। এমন কিছু খোদ কলকাতার বুকে ঘটতে পারে সেটার ব্যাপারে আমার নিজের সত্যি বলতে কোনো আইডিয়া ছিল না। এবং আপনারা কি কখনো এরকমটা শুনেছেন, 4 বছরের একটা বাচ্চা তার মায়ের গলায় কোপ মেরে মাকে খুন করেছে? আমি তো শুনিনি। আজকের এই ঘটনা মারাত্মক হতে চলেছে, শুনে নিন এবং কমেন্ট করে জানান কিউরিও ফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং কোথা থেকে শুনছেন দেখছেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এবার তাহলে শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো ওয়েন্দ্রিলা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো কৌস্তবদা? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে যে তুমি একজন সাইকোলজিস্ট, এমএসসি করেছো সাইকোলজি নিয়ে, প্র্যাকটিস করছো, ইভেন আই থিঙ্ক এমফিলও করেছো। হ্যাঁ, করছি। ওকে, এবার এখানে বিষয়টা হচ্ছে তুমি তোমার ক্যারিয়ারের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের প্রবলেমকে মানুষের মধ্যে থেকে বার করে আনার চেষ্টা করো এবং সেটাকে সলভ করো। বাট সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তোমার নিজের লাইফে এবং তোমাদের বেশ কিছু কেসের মধ্যে এমন কিছু প্যারানর্মাল অ্যাসপেক্ট তুমি দেখেছো বা লক্ষ্য করেছো, যেটাই তুমি আজকে আমার সাথে শেয়ার করতে চলেছো, রাইট? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জন্যই আমি তোমার কাছে ফার্স্ট কন্ট্যাক্ট করেছিলাম স্পিরিচুয়াল হেল্পের জন্য। রাইট, বিইং আ সাইকোলজিস্ট তুমি স্পিরিচুয়াল হেল্পের ব্যাপারটাতেও ইন্টারেস্টেড এই কারণে যে তোমার সাথে এইসব কিছু হয়েছে এবং তুমি ফিল করেছো, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। ইভেন তুমি একটা জিনিস বলছিলে, একটা পার্টিকুলার কেসে তুমি দেখেছো যে একজন 4 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা নিজের মায়ের গলাতে কোপ বসিয়েছে এবং তার সাথে তুমি ফেস টু ফেস গিয়ে কথাও বলেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা এটা আমার নিয়ে- একটা কেস স্টাডি ছিল। সেটা নিয়ে আমরা পরে আসবো, বাট মেনলি যে ইনসিডেন্টটা শুরু হয়েছিল প্যারানর্মাল অ্যাসপেক্টে, সেটা সাউথ কলকাতার একটা ফ্ল্যাট বা একটা বাড়ি থেকে শুরু হয়েছিল। আগে আমরা সেই বিষয়টা নিয়ে জানবো, দেন তোমার ওই কেস স্টাডিতেও আমরা যাব। ওকে, জায়গাটা কোথায় ছিল ওই ফ্ল্যাটের বা বাড়ির? জায়গাটা হচ্ছে বাঘা যতীন। বাঘা আমি যতীন। এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, বাট ওটা বাঘা যতীন। আচ্ছা, কি হয়েছিল একটু শুরু থেকে শুরু করো। হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে আমি পুরো কিউরিও ফাইট ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে এই জায়গাটা দিয়েছে, যে আমি তাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি। থ্যাংক ইউ পুরো কিউরিও ফাইট ফ্যামিলিকে। একদম, লেটস স্টার্ট। কি হয়েছে? ওকে, তো আমি আমার যে ঘটনাটা, এটা আমার দিদির সাথে হয়েছিল, বাট এটা আমারও কিছুটা সামনে থেকে ফিল করা। অ্যান্ড ঘটনাটা খুবই মানে ভয়ঙ্কর, আমার জন্য তো ভীষণই ভয়ঙ্কর। আমি মনে করি সবাই সেটাকে ফিলও করতে পারবে। ওকে, অ্যাকচুয়ালি আমাকে আমার দিদি শিলিগুড়িতে থাকে। দিদি কিরকম আগে একটু বলে নেই, যে দিদি হচ্ছে আমার বাবার মাসির মেয়ের মেয়ে, মানে আমার পিসির মেয়ে হয়, বাবার কাজিনের মেয়ে। তো দিদিরা শুরু থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ, পড়াশোনা সবকিছু জলপাইগুড়িতে। ওখানে দিদি ল পড়াশোনা করেছে, এইখানে কলকাতায় আসতো ল প্র্যাকটিসের জন্য। এই ঘটনাটা কিছু বছর আগেকার। তো দিদি এখানে এসছিল, দিদি আর জিজু
দুজনে। এবার এটা আমরা জানতাম যে দিদিরা আসবে, কিন্তু হুট করে চলে আসবে এইটা আমাদেরকে জানায়নি যে ওরা চলে আসছে। কারণ যেহেতু এখানে দিদির মামা থাকে, তো দিদি, আমরা ভেবেছিলাম দিদি বলবে যে হ্যাঁ এখানে আসলে পরে বাড়ি খোঁজার জন্য হেল্প চাই বা কিছু। বাট দিদিরা হুট করে পড়াশোনার জন্যই হুট করে চলে আসে, আর এসে মানে কাউকে জিজ্ঞেস করেনি যে আহ কোথায় বাড়ি নেওয়াটা ঠিক হবে, বা কোথায় নিলে বেটার হবে, বা কোন জায়গাটা ঠিকঠাক, বা আমরা কত দূর গিয়ে তাকে কোনো প্রবলেমে হেল্প করতে পারবো কিনা। তো হুম তারা হুম ব্রোকারের থ্রুতে গেছে। ব্রোকার এবার দেখিয়েছে সাউথ কলকাতার দিকে, দিদির কলেজের পাশেও ছিল। তো সাউথ কলকাতায় বাঘাযতীনের মানে বাঘাযতীন যে মেন জায়গাটা, আমি যেখানটায় গেছিলাম ওখান থেকে অনেকটা ভেতরে, গলি থেকে অনেকটা ভেতরে জায়গাটা। আর লিটারেলি যে বাড়িটা থাকতো, ওই বাড়িটায় গেলে মানে দেখলে বোঝা যায় বাইরে থেকে, আশপাশটা এমনিতেই তোমার গেলে একটু নেগেটিভ নেগেটিভ ফিল হবে। নেগেটিভ ইন দি সেন্স কি, এরকম মনে হবে যে তোমার মনটা ভালো লাগছে না, মানে তুমি একটা ভাইব পাবে না ভালো। এটা আচ্ছা। মানে যে কেউ, আমি মনে করি একটা বাচ্চা মানুষও গেলে সেও বুঝতে পারবে যে এই জিনিসটা ফিল হচ্ছে, যে সে কিছু ভালো ফিল করতে, মানে ভালো লাগছে না, মন থেকে কিছু ভালো আসছে না। এইরকম ওই জায়গাটায় গেলে ফিল হয়, আশেপাশটাতেও এরকম মানে হালকা একটা মানে অন্ধকার বা এরকম ধরনের ভাব ওখানটায় অলওয়েজ আমার মনে হয়েছে। এই জায়গা ওখানটা অলওয়েজ এরকম হয় হুম বা হুম থাকে। তো আমার বাপি আগে প্রথমে গেছিল, মানে দিদিরা আসার পর পর বাপি গিয়ে একবার ঘুরে এসেছিল, দেখে এসেছিল যে হ্যাঁ এখানে থাকে, কিরকম জায়গা কি। তখন বাপি খুব একটা কিছু বুঝতে পারেনি, শুধু এটা ফিল করেছে যে হ্যাঁ মানে বাপিরও সেম ফিল হয়েছে যে মানে ঠিক ভালো লাগছে না, মানে কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, বা কোনো কিছু ভালো লাগছে না। আবার বাইরে বেরিয়ে এলে বা বাইরের দিকে এলে, মেন বাজারে এলে তখন আবার ঠিকঠাক ফিল। তো সেম দিদি জিজুরা শুরু থেকে মানে তারা যে ঘটনাটাকে একদম ফিল করতে পেরেছে তা ঠিক না, বুঝতে পেরেছে। কিন্তু ওই আমরা মানে প্রথমেই ভেবে নেই যে হ্যাঁ মানে আমরা আমাদের লজিক্যাল থটস দিয়ে আগে ভাবি যে হ্যাঁ এটা লজিক্যালি এরকম হতে পারে। আমরা হুট করে তো ভাবি না যে হ্যাঁ কিছু খারাপও হতে পারে বা কিছু অন্য রকমের কিছুও হতে পারে। তো ব্যাপারটা এরকম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি এরকম কখনো শুনেছো যে কোনো পুরো এন্টায়ার ফ্যামিলি সন্ধ্যে 6টার মধ্যে ঘরে ঢুকে যাচ্ছে আর পরের দিন সকালের আগে বেরোচ্ছে না, যে কোনো এমার্জেন্সি হোক বা কিছুতেও? কখনো এটা শুনেছো এরকম? না, এরকম শুনিনি আমি। হ্যাঁ, ওখানে এরকম হয়। আমি তোমাকে বাড়িটার ডেসক্রিপশনটা দিই। বাড়িটা হচ্ছে 3 তলা। 3 তলা। এবার গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্যামিলি থাকতো, হাজবেন্ড ওয়াইফ, মানে একটু এজেড, আর ওনার মা, মানে ওনার শাশুড়ি থাকতো। এরা 3জন এরকম লোকজন যে কারোর সাথে, আশেপাশে কারোর সাথে কথা বলতো না, মেলামেশা করতো না, কিছু না। আমি যখন দেখেছি মানে ওনারা তখনও এরকম, মানে আমি একটু বিকেল বিকেল গেছিলাম বাপির সাথে, তো আমি যখন দেখেছি যে ওনাদের দরজা ভেতর থেকে বন্ধ, মানে ওনারা বাইরে ব্যালকনিতে এসেও দাঁড়ান না, কারোর সাথে কথা বলে না, এরকম লোক। মানে এরকম তো আমি কখনো দেখিনি যে এতটাই মানে ঘরকুনো তো কেউ হয় না। মানে যারা ওনার, হ্যাঁ। যারা ওনার। না, ওনার না, ওনারাও রেন্টে থাকে, মানে ওই আচ্ছা। বাড়িটা পুরোটাই ওনার রেন্টে দিয়ে রেখেছিল। তো ওনারা অনেক বছর আগে থেকেই রেন্টে থাকে। বাট ওনারা মানে এরকমই যে সন্ধ্যে 6টার পর মানে যত রাজ্যের কাজ থাকুক সব কিছু কমপ্লিট করে 6টার মধ্যে বাড়ি ঢুকবেই ঢুকবে। আর তারপর পরের দিন সকালের আগে বেরোবেই না, কোনো দরকারেও বেরোবে না। আমি হুম বলি যে মানুষজনের তো শরীর খারাপও হয়, কিন্তু তারপরেও মানে আমি ওনাদেরকে কখনো সেরকম শুনিনি। বা বাপি গিয়ে 2 দিন থেকেও ছিল, বাপিও বলতো যে কিরকম মানুষজন বেরোতেও দেখি না, কোনো দরকারই পড়ে না নাকি রাতে, এরকম। হুম 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 হুম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এবার ফার্স্ট ফ্লোরে থাকে হচ্ছে আহ দিদি, মানে একতলা যেটা আমরা 2তলা বলি আর কি। 2তলায় থাকে হচ্ছে দিদি। দিদিদের ঘরটা কিরকম, যে ঢুকে সিঁড়ি দিয়ে ঢুকি, রাইট সাইডে তোমার মেইন এন্ট্রেন্সটা, এন্ট্রেন্স দিয়ে ঢুকলে একটা সোজা করিডোর টাইপের পড়ে, ওটা আমরা হল রুম হিসেবেই ধরি, একটু সরু। অ্যান্ড ওটার রাইট সাইডে একটা ছোট ছোট ঘর মতন। আর তার সামনের দিকে গেলে একটা বড় মাস্টার বেডরুম, ছোট ঘরের সাথে অ্যাটাচ ওয়াশরুম। আর করিডোরটা দিয়ে সোজা গেলে পরে কিচেন। এই হচ্ছে বাড়িটার মানে ঘরটার লেআউট, যেই ঘরটায় দিদিরা থাকতো, মানে 2 BHK ওটা। আচ্ছা। আর 3 তলায় মানে ছাদে ওপরে একটা বড়, অনেক বড় একটা রুম করা ছিল, ওটা ছাদের সাথে অ্যাটাচড। ছাদ আলাদা রয়েছে, কিন্তু তার সাথে ওই রুমটাও করা ছিল, ওর মধ্যে কিচেন ওয়াশরুম সবকিছু ওই একটা রুমের মধ্যেই, মানে কিছুটা 1 RK টাইপের। তো
তো ওইটা মোস্টলি ব্যাচেলার্সদের দেয়া হতো। হুম, তো হুম, দিদি হুম। বলতো যে ব্যাচেলর মানে এরকম অনেকজনই থাকতে এসছে, কিন্তু জানি না কেন ওরা 2-3 দিন পর থেকে আর দেখা যেত না। মানে ওরা থাকতো না, ওরা চলে যেত। কি জন্য কেন কি জানি। এবার দিদিরাও কখনো এরকম মানে মাথায় নেয়নি যে কেন ওরা থাকতে চাইতো না বা কি হতো। ওনারা কারোর সাথে কথাও বলতো না। এবার আচ্ছা। ওনারও কিরকম, ওনার কখনো বাড়িতে আসতো না রেন্ট নিতে হয়, মানে ওনার ওখানেই থাকতো, 2-3টে গলি পরে থাকতো, বাট ওখানে কখনো আসতো না রেন্ট নিতে ওই বাড়িতে। হুম, মানে হুম, ওনারকে হুম। দিদিরা থাকাকালীন ওনারকে কখনো বাড়িতে আসতে দেখেনি। হয় ওনাকে অনলাইন করা হতো পেমেন্ট, আর নয়তো ওনার বাড়িতে গিয়ে যা রেন্ট ছিল সেটা দিয়ে আসতে হতো, কোন এরকম। সালের ঘটনা? আমার সালটা ঠিক মনে নেই, তবে তখন আমি 11-এ পড়তাম। ওই ধরে নাও 2016-17-র ঘটনা। ওকে। হুম। তারপর? হুম। তারপর এই এইসব ঘটার পর মানে এইসব মানে ওখানকার এরকম পরিবেশটা এরকম ছিল। হুম, হুম, হুম। তো এবার দিদির কিরকম অভ্যেস ছিল, যেহেতু দিদি ল প্র্যাকটিস করতো, তো হুম। দিদির রাত জেগে পড়ার অভ্যেস ছিল। তো দুটো রুমে না, মানে দিদির রুমটা, দিদি মাস্টার বেডরুমে পড়াশোনা করতো, তো লাইট জ্বালিয়ে রাখতো, তো জিজু ঘুমাতে পারতো না, জিজু ছোট রুমটা এসে শুতো। এবার রোজ রাত্রে মানে রোজ পরের দিন সকালবেলা উঠে দিদিকে বলতো, তুমি এতবার করে বাথরুমে যাও, তুমি ধীরে ধীরে যেতে পারো না, তোমার পায়ের শব্দ আসে, আমার ঘুম ভেঙে যায়। এবার জিজু ভাবতো যে হয়তো মানে দিদি যাচ্ছে। তো দিদি বলতো যে আমি বেরোইনি ঘর থেকে, আমি তো রাত্রেবেলা পড়াশোনা করছিলাম। বলছে তাহলে কে গেছে, ভূতে এসছে নাকি, এরকম ভাবে মজা করে করে বলতো। তো বলছে যে না, আমি সত্যি যাইনি, হয়তো তুমি স্বপ্ন দেখেছো বা তুমি হয়তো ভুল ভেবেছো, এরকম। তো এবার মানে ওনারা শুরু শুরুতে এরকমই ভেবেছে, মানে ও ও কখনো ভাবেইনি। দিদিও আমার মতন ভীষণ ভীতু। তো দিদি তো কখনো এই জিনিসটা নিয়ে ভাবতেই পারবে না যে যে অন্য রকমের কিছু থাকতো বা থাকতেও পারে। এবার সেই জায়গায় দিদির শাশুড়ি মাঝে মাঝে গিয়ে থাকতো। এবার দিদির শাশুড়ি একা গিয়েই থাকতো, দিদির শ্বশুর মানে যেত না, তার শরীরটা খারাপ থাকতো, তো সে শিলিগুড়িতেই থাকতো। তো দিদির শাশুড়িও মাঝে মাঝে গিয়ে থাকলে ওই ছোট ঘরটাতেই থাকতো। পিসিরাও যখন মাঝে মাঝে যেত, এরকম কখনো কখনো গেলে পিসিরা এরকম বলতো যে আমরা এরকম আওয়াজ শুনতে পাচ্ছি বা কিছু হচ্ছে, তো তো মানে তোরা কি কিছু এরকম আওয়াজ পাচ্ছিস বা কিছু শুনতে পাচ্ছিস? তো দিদিরা বলতো না। তো এটা হচ্ছে প্রথম মাসে এরকম মানে টুকটাক টুকটাক ঘটনায় গেছে, যে মানে হালকা হালকা কিছু বুঝতে পারছে বা কিছু শুনতে পাচ্ছে, এরকম ও ইগনোর করছে যে হ্যাঁ হয়তো বাইরেরও আওয়াজ হতে পারে বা বাইরেরও কিছু হতে পারে, এইরকম ভেবে। তো ওরা ইগনোরই করেছে, মেনলি ওরা বুঝতেই পারেনি যে এরকম কোনো ব্যাপার বা আলাদা রকমের কিছু হতে পারে। তারপর হঠাৎ করে একদিন এরকম দিদি রাত্রেবেলা পড়ছে, ঠিক আছে। এবার জিজু অনেক জোরে চিৎকার করেছে। জিজু সেম সেই দিন রাত্রেবেলা ছোট ঘরটাতে শুয়েছিল। তো রাত্রেবেলা অনেক জোরে চিৎকার করেছে। তো দিদি গেছে, দৌড়ে গেছে, গিয়ে দেখছে যে জিজু উঠে বসে রয়েছে, ঘামছে, হাঁপাচ্ছে ভীষণ ভাবে। এবার দিদির তো চোখ মুখ দেখে ভয় লেগে গেছে, যে ভাবছে যে কি হয়েছে, মানে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে নাকি বা কোনো কোনো শারীরিক কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো জিজু বলছে যে তখন জিজু বলছে যে জিজু বাথরুমে যাওয়ার জন্য উঠবে, মানে চোখটা খুলেইছে জিজু, মানে ঘুম এসে গেছিল, হালকা ঘুমের মধ্যে ছিল। তো এবার চোখটা হালকা খুলেছে, খুলে দেখে যে মানে যে বেডটা ছিল সিঙ্গেল বেড টাইপেরই, মানে তাও ওর মধ্যে দুজন শুতে পারে। তো জিজু যেই পাশটাতে শুয়ে রয়েছে, জিজুর পায়ের কাছটাতে দেখছে, বা পায়ের কাছটা বাথরুমের কাছাকাছি, মানে বাথরুমের দরজার কাছাকাছি পায়ের কাছটাতে দেখছে কোনো একটা মেয়ে, মানে মেয়ের মতন কেউ বসে রয়েছে। এবার জিজু ভেবেছে হয়তো দিদি। এবার জিজু যতক্ষণে চোখটা খুলেছে, খুলে মানে ভালো মতন খুলেছে, খুলে দেখে কেউ আর নেই। তো এইটা প্রথমে জিজু দিদিকে বলেনি তখন রাত্রেবেলা, ভেবেছে দিদি হয়তো যদি ভয় পেয়ে যায়। তাই তখন ওই সময় জিজু বলেছে যে আমার শরীরটা ভালো লাগে। জিজু এই ঘটনাটা বলেছে পরের দিন মানে সকালে। ব্যাপারটা চেপে গেছে পুরো। ব্যাপারটা চেপে গেছে পুরো। পরের দিন সকালে দিদিকে বলেছে, মানে তাও বলেছে মানে কি, ঘটনাটা বলেনি, দিদিকে বলেছে তুমি কি আমার রাত্রিবেলা আমার পায়ের সামনে এসে বসেছিলে? তো বলছে না, আমি কি করতে আসবো, আমি তো তোমার চিৎকার শুনে এলাম, আমি তো পড়াশোনাই করছিলাম। তো তখন জিজু মানে ভেবেছে যে হ্যাঁ ভয় পেয়ে যাবে, একা একা থাকে, তো দরকার নেই বলার।
তো চুপচাপ ইয়ে করে নিয়েছে। তারপরে 2-3 দিন আবার কিছু ঘটেনি, মানে শুধু এরকম ফুটস্টেপের আওয়াজ বা মানে কেউ ফিস ফিস করে কিছু বলছে এইরকম শুনতে পারতো। মানে ফিস ফিস করে বলাটা কিরকম, মানে কেউ যেন কিছু বলছে, মানে কিছু বলতে চাইছে এরকম ধরনের, কিন্তু তুমি স্পষ্ট কিছু বুঝতে পারবে না। মানে শুধু একটা ফিল হবে যে হ্যাঁ কেউ, মানে কোথাও কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে এরকম শুধু মনে হবে, আর আদারওয়াইজ কিচ্ছু ফিল হবে না। এবার আবার সেম ওই দিনও এরকম জিজু ছোট ঘরে শুয়েছে, দিদি মাস্টার বেডরুমে পড়াশোনা করছে। তো এবার জিজু আগের দিন যেহেতু এই ঘটনাটা ঘটেছে, তো জিজু হালকা একটুখানি মানে ভেবেছিল ওই ব্যাপারটা নিয়ে যে এরকম, মানে এটা কি হতে পারে, বা এরকম থোড়ি হতে পারে, বা হয়তো স্বপ্ন দেখছে, বা হয়তো মানে ভুল দেখেছে এরকম ভেবেছিল। তো জিজু সেই দিন রাত্রেবেলা কিছুক্ষণ একটা ছোট ল্যাম্প পাশেই রাখা থাকে, ওই ল্যাম্পটা জ্বালিয়ে শুয়েছে, একদম অন্ধকার করে শুয়েনি। তো আবার সেম ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে জিজুর মনে হয়েছে বাথরুমে যাবে, না, জিজুর মনে হয়েছে যে জিজুর হাত আর পায়ের দিকটা জ্বালা জ্বালা করছে। তো জিজু মানে ঘুমের মধ্যে এরকম হঠাৎ মনে হয়েছে যে হাত পা জ্বালা জ্বালা করছে। তো উঠে বসেছে যে কি হয়েছে, এত জ্বালা করছে কেন। জিজু আর ওই জায়গাটায় চুলকে দিয়েছে। তো এবার জ্বালা করছে, মানে ভেবেছে হয়তো কিছু কামড়ে টামড়েছে, তো পিঁপড়ে মিপড়ে কামড়েছে, তো ওই জায়গাটা আরো চুলকে দিয়েছে। এবার উঠে বসেছে, যখন দেখছে না জ্বালাটা বেশি করছে, তো যখন উঠে চুলকোবার বসেছে, পর হ্যাঁ চুলকোবার পর হ্যাঁ জ্বালাটা আরো বেশি করছে। বেশি করছে। তো আচ্ছা। উঠে বসেছে, উঠে বসার পর উঠে বসে এবার লাইট জ্বালিয়েছে, ঘরের লাইট জ্বালিয়ে দেখছে তখন যে কি হয়েছে দেখি। তো তখন দেখছে যে হাতে পায়ে বড় বড় নখের আঁচড়, মানে অনেকটা বড় বড়, অনেকটা জায়গা জুড়ে, মানে ধরো তোমার কনুই থেকে তোমার রিস্টের পুরো জায়গাটা জুড়ে তোমার নখের আঁচড়, মানে অতটা লম্বা আঁচড়। এবার আচ্ছা। জিজু ভাবছে যে আমি তো এতটা ও জোরে চুলকাইনি যে এতটা বড় আঁচড় হয়ে যাবে, রক্ত হালকা হালকা রক্তও বেরোচ্ছে। তো জিজু ভাবছে যে আমি তো এতটাও জোরে চুলকাইনি যে এত বড় আঁচড় লেগে যাবে, বা এতটা মানে আঁচড়ের মতন হয়ে যাবে। এবার তখন দিদির ঘরে গেছে, দিদির ঘরে গিয়ে দিদিকে দেখাচ্ছে যে দেখো তো কি হয়েছে, আমি তো বুঝতেই পারছি না, জ্বালা জ্বালা করছিল তো আমি উম, চুলকে দিয়েছি। তো তখন দেখছি, উঠে দেখছি যে এরকম উম, নখ লেগে গেছে। তো দিদি বলছে তখন যে আরে তুমি বুঝতে পারোনি, তোমারই নখের আঁচড় লেগেছে, তুমি ঘুমের মধ্যে জোরে চুলকে দিয়েছো তাই এরকম হয়ে গেল। তো দিদি তখন কিছু লাগিয়ে দিল যাতে আর কি মানে তখনের জন্য আর কি ঠিক হয়ে যায়। তো সেই দিনও মানে জিজু হালকা হালকা ব্যাপারটা একটু নোট করতে লাগলো, যে মানে এই জিনিসগুলো এতটা কমন তো হতে পারে না, যে মানে হঠাৎ করে আমি একজনকে দেখতে পাচ্ছি যে আমার বউয়ের মতন দেখতে না, তারপরের দিন আবার তার 2 দিন পরে এরকম আচরণ হচ্ছে। তো জিজুর মনে হচ্ছে যে অন্য রকমের কিছু কি একবার মনে আনতে চাইছে, কিন্তু মনে পুরোপুরি আসতে দিচ্ছে না। তখন আবার ভাবছে যে দূর, আবার এসব থোড়ি হয়, তো ভেবে ভুলে যাচ্ছে। তো দিদিকে সেই দিনের ঘটনাটাও আর সেরকম ভাবে বলে। তো গেল। তারপরে তার এরকম 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মতন পর পিসি গেছিল ওই বাড়িতে। তো ওর মাঝখানে আবার সেম এরকম মানে ফুটস্টেপের আওয়াজ, মানে ফুটস্টেপের আওয়াজ আর এই ফিসফিসানির আওয়াজ এটা কনস্ট্যান্ট, মানে এটা অলওয়েজ হতো। ইভেন ওরা দুপুর বেলাও ধরো মানে একটা ছোট ন্যাপ নিতে যদি শুতো, ওই টাইমেও ওরা বুঝতে পারতো যে বারান্দা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে। এই এই ব্যাপারটা রোজ হতো, দুপুরে হোক রাতে হোক এই ব্যাপারটা রোজ হতো। এইবার যেটা আমি বুঝতে পেরেছিলাম ওইখানে গিয়ে, মানে আমি উপরে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আমি যখন গেছিলাম আমি অনেকটা পরে গেছিলাম। তো আমি যখন ওখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম, সিঁড়ির ওখানে কোনো লাইট নেই। মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে যেমন ফার্স্ট ফ্লোরে উঠছে, বা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠছে, কোনো তো লাইট একটা লাগানো থাকবে যে রাত্রেবেলা কিভাবে দেখতে পাবে। আর ভেতরটা মানে সিঁড়ির ওই দিকটা তো একদম ঘুটঘুটে অন্ধকার, ওখানে কোনো লাইট নেই। ইভেন লাইট লাগানোর জায়গা রয়েছে, কিন্তু লাইট ওখানে লাগানো যায় না, 2 দিন লাগালে 2 দিন পর থেকেই খারাপ হয়ে যায় এরকম, দুটো ফ্লোরেই। তো এবার দিদিরাও লাগানোর চেষ্টা করেছে, তো ওই রকম লাগাতে পারেনি। তো পিসিরা গেছে,
পিসি আর পিসু আর দাদা, মানে দিদির ভাই হয়। তো এরা তিনজন গেছে। এবার তিনজন গিয়ে ওরা মানে এরকম প্ল্যান করেই গেছিল যে কলকাতায় ঘুরবে, কিছুদিন থাকবে মেয়ের কাছে। তো ওরা অনেক দিনের মানে এরকম 20-25 দিনের প্ল্যান নিয়ে গেছিল। এবার ওখানে ওরা যাওয়ার প্রথম দিনই এরকম হয়েছে, রাত্রেবেলা পিসি শুয়ে রয়েছে। পিসি শুয়ে রাত্রেবেলা শুয়ে পিসি আর পিসু শুয়ে রয়েছে। অন্য ঘরে মাস্টার বেডরুমে দাদা ছিল, দাদা আর জিজু ছিল। তো পিসি এরকম শুয়ে রয়েছে, পিসি শুয়ে বুঝতে পারছে মানে হালকা হালকা ঘুম এসে গেছে। তখন সেম আবার পিসি জিজুর মতন এরকম দেখছে যে পায়ের কাছে বাথরুমের দরজার ওই দিকটাতে কেউ একজন বসে, মানে ভালো মতন দেখা যাচ্ছে না, একটু আবছা আবছা দেখা যাচ্ছে। মানে তোমার দেখলে মনে হবে যে হ্যাঁ কালো, মানে কালো জামা পরে কেউ বসে এরকম মনে হবে। অন্ধকার, অন্ধকারে যখন চোখটা সয়ে যায় তখন আমরা মাঝে মাঝে দেখতে পাই না, ধরো অনেক সময় কোথাও পুতুল রাখা রইলো, তো আমাদের অবয়বটা মনে, বোঝা যায়। হ্যাঁ আমাদের মনে হয় যে কেউ বসে রয়েছে। তো পিসি ভাবছে ওই রকম কেউ, যে হয়তো কেউ বসে রয়েছে। এবার পিসি ভেবেছে দিদি এসে কি বসলো, যে আহ বাথরুম যাবে বলে বাথরুমে কেউ গেছে হয়তো, এই ভেবে বসলো। তো পিসি এই ভেবে উঠে বসেছে। সেম যখন পিসি উঠে বসেছে তখন দেখে কেউ নেই। ঠিক আছে, এবার পিসি একটু ভয় পেয়ে গেছে যে মানে এরকম ভাবে কে বসে রয়েছে যে 1 মিনিটে নেই, মানে চোখের পলকে উঠাও। এবার পিসি বলছে যে আমি স্পষ্ট দেখেছি। পিসি ওই সময় সেম দিদিকে কিছু বলেনি, জিজুকে মানে ওই সময় চিৎকারও করে। পিসি চুপচাপ ব্যাপারটাকে ওই সময়ের জন্য চেপে গেছে। পরের দিন সকালে উঠে জিজুকে জিজ্ঞেস করেছে যে উম, দিদি কি রাত্রে এসে বসেছিল নাকি কিছু, তো বলেছে না দিদি তো ঘরে পড়াশোনা করছিল, ওদের সাথেই ছিল। ঠিক আছে। তো তখন পিসি বলেছে যে জানো আমি না রাত্রেবেলা মনে হলো কাউকে পায়ের সামনে বসে থাকতে দেখেছি। তো জিজু বলছে যে তুমি পায়ের সামনে বসে থাকতে দেখেছো, কাকে দেখেছো? বলছে জানি না, তবে আমার মনে হলো যে আমি কাউকে বসে থাকতে দেখেছি। এবার হতেও পারে স্বপ্ন দেখেছি। তো জিজু আর তখন পিসিকে বলেনি যে জিজুও দেখেছে, ভেবেছে পিসিও ভয় পেয়ে যাবে যে হ্যাঁ দেখছে মানে নিশ্চয়ই কোনো অন্যরকম ব্যাপার। তবে জিজু তখন বুঝতে পারছে যে ব্যাপারটা কিছু অন্যরকম। তো এই ঘটনাটা ঘটেছে। সেম এরকম কটা দিন আবার সেম কেটে গেল, মানে কিছুদিন পর পর করে যে মানে কনস্ট্যান্ট হচ্ছে তা না, কিছুদিন পর পর হচ্ছে ব্যাপারগুলো, মানে টাইম গ্যাপে একটা হচ্ছে টাইম বিষয়টা। গ্যাপে হচ্ছে। হ্যাঁ একটা টাইম গ্যাপে হচ্ছে। তারপর আবার কিছুদিন পর মানে এরকম ওরা ফিরে যাওয়ার প্রায় তোমার 4-5 দিন আগে এরকম ওরা আবার শুয়ে রয়েছে। এবার সেই দিন শুয়েছিল দাদা আর পিসু ছোট ঘরে, আর পিসি দিদির সাথে শুয়েছিল। জিজু সেই দিন ছিল না বাড়িতে, আর জিজু গেছিল কোথাও ফ্রেন্ডসদের সাথে বা কোথাও। তো এইবার সেই দিন রাত্রেবেলা দিদি তো কিছু জানে না। এবার দিদি উঠেছে বাথরুমে যাওয়ার জন্য, তখন হয়তো রাত দুটো, 2-3টের কাছাকাছি হবে এরকম। দিদি বলছে আমার তখন মনে আছে মাঝরাত। তো মানে মাঝরাত মানে কি এরকম 2-3টে, আমি কারণ পরে ওই সময় উঠে ফ্রেশ হয়ে এসে একটুখানি তারপর শুয়ে পড়ি। তো দিদি ওই সময় উঠে ছোট ঘরের দিকে যাবে, তখন দিদি দেখছে, দিদি হট করে দেখলো মানে বারান্দাটাও অন্ধকারে ছিল, দিদি আর লাইট জ্বালায়নি যদি সবার ঘুম ভেঙে যায় ওই জন্য। তো বারান্দা দিয়ে জাস্ট তোমার দিদির লেফট সাইডে ছোট ঘরের দরজাটা পড়বে, ওখান দিয়ে ঢুকবে। তখন দিদি হট করে বুঝতে পারলো যে দরজার সামনেটায় কেউ একজন দাঁড়িয়েছিল, যে মানে জাস্ট একটা ব্লিঙ্কেই খাওয়া, মানে নেই ওখানে, চোখের মানে পলক দাঁড়িয়ে থাকতে দেখেছে এটা পুরো? দেখেছে। হ্যাঁ মানে ওকে, ওকে। সেম সেম ওইরকম কোনো একটা অবয়ব, ঠিক আছে, কোনো মেয়ের অবয়ব এরকম দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ব্লিঙ্ক করার সাথে সাথে নেই। এবার দিদি একটুখানি হকচকিয়ে গেছে যে মানে কি হলো ব্যাপারটা। মানে মেয়ে বলতে তো মাই রয়েছে আর আমি রয়েছি, তো মা তো ঘরে শুয়ে। এবার দিদি তখন বারান্দার লাইটটা জ্বালিয়েছে, একবার জ্বালিয়ে দেখছে যে আবার চোর টোর ঢুকলো নাকি বা কেউ ঢুকলো। তখন দেখছে যে না, মেন গেটটা তো দেয়া, তাহলে তো ঢোকার কোনো চান্স নেই। এবার তারপর দিদি ভাবছে যে মানে এরকমটা হওয়াটা তো কথা না, যে কে আসবে, বাইরে থেকে তো কেউ ঢুকতে পারবে না, ভেতর দিয়ে তো দেয়া।
তাহলে তো কেউ সেরকম ভাবে আসার ব্যাপার নেই, তাহলে কে? তো দিদি ভাবলো বেশিক্ষণ পড়ে নিয়েছি বলে মনে হয় ভুল দেখছি। তো ঠিক আছে, দিদি এরকম গেল বাথরুমের লাইট অন করে বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে দেখছে, মানে বাথরুমে গিয়ে বাথরুম করে যখন বেরোবে তখন দেখছে বাথরুমের লাইটটা ব্লিঙ্ক করছে, মানে এরকম অনেকবার ব্লিঙ্ক করে করে বন্ধ হয়ে গেছে। এবার দিদির একটু ভয় লেগে গেছে, দিদি এমনিতেই একটুখানি ভীতু আমার মতনই সেম, তো দিদিও এরকম ভয় পেয়ে মানে হুট করে দৌড়ে বাইরের দিকে চলে এসেছে। ঠিক আছে, এবার বাইরে এসে দেখছে যে লাইট তো জ্বালানো, মানে সুইচ অন, বাট ওটা ব্লিঙ্ক করতে করতে বন্ধ হয়ে গেল। এবার দিদি ভাবলো যে কানেকশন প্রবলেম হলো, লাইটটা কেটে গেল। তো এবার সেই দিন, মানে তখন ভোর ভোরই হতে চলেছে অলমোস্ট, তো তখন আর কিছু করেনি। পরের দিন সকালবেলা উঠে দাদাকে বললো যে, জিজু যেহেতু ছিল না, তো দাদাকে বললো যে নিচ থেকে ভাই তুই একটা বাল্ব নিয়ে আসিস, মানে বাথরুমের লাইটটা মনে হয় কেটে গেছে। তো বলছে কেটে গেছে, এই তো কদিন আগে লাগালি, আমরা আসার পরেই তো বাথরুমের লাইটটা লাগালি। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যে বাথরুমের লাইটটাও সেম প্রবলেম করতো, যে ফ্লোরের লাইট গুলো যেরকম হতো না যে বেশি দিন থাকতো না, ওটাও কেটে যেত। বাথরুমের লাইটটাও সেম প্রবলেম করতো, যে বাথরুমে যেই লাইট লাগানো থাকতো সেটা না বেশি দিন মানে কাজ করতো না কনস্ট্যান্ট। মানে ধরো তোমার 1-2 সপ্তাহ মতন চললো, তারপর ওটা খারাপ হয়ে যাবে। তো সেম বলছে, তো দাদা বলছে নতুন এত টাকা দিয়ে বাল্ব কিনে আনলাম, তো এটা আবার খারাপ হয়ে গেল নাকি? তো বলছে হ্যাঁ জানি না, মনে হয় কানেকশনটাই খারাপ, এখানে যা যা মানে যতবার বাল্ব লাগাই ততবারই খারাপ হয়ে যায়। তো দাদা নিচ থেকে নিয়ে এলো। এবার না, দাদা তখন বুদ্ধি করে ওই বাল্বটাও সাথে নিয়ে গেছে, যেই বাল্বটা মানে বাথরুমে লাগানো ছিল। নিয়ে গেছে দোকানে গিয়ে, এবার বলছে যে এটা একটু টেস্ট করে দেখো তো খারাপ হয়ে গেছে নাকি, আমাদের বাথরুমের মানে যতবারই লাইট লাগাই শুধু খারাপ হয়ে যায়। তো এবার উনি তখন ওখানে টেস্ট করে বলছে না, এটা তো ঠিক আছে। বলছি ঠিক আছে। তো এবার নিয়ে আবার যখন বাথরুমের লাইটটা লাগাচ্ছে তখন আর ওইটা জ্বলছে না। ঠিক আছে, ভালো কথা। তো এবার অন্য লাইটিং এ লাগালে আবার সেটা জ্বলছে, ওই যে লাইটটা জ্বলছিল ওটা আর জ্বলছে না। এবার এটা কেন, এটা আমি নিজেও এখনো অব্দি বুঝতে পারি না যে এটা কেন, যে ওটা অন্য জায়গায় নিলে পরে জ্বলছে, কিন্তু ওটা ওখানে ওই পুরোনোটা নিলে আর জ্বলছে না, নতুনটা নিলে ওটা তাও কদিন জ্বলছে, আবার কদিন পরে খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি তো কখনো এরকম শুনিনি যে এরকম লাইটের মানে লাইটে ব্লিঙ্ক করার প্রবলেম শুনেছি, বাট এইরকম ধরনের প্রবলেম শুনিনি, যে মানে পুরোনো নিলে চলছে না কিন্তু নতুন নিলে পরে সেটা কদিন চলে যাচ্ছে। আর পুরোনোটা অন্য জায়গাতে গেলে আবার জ্বলছে, তাই তো? হ্যাঁ, পুরোনোটা অন্য জায়গাতে গেলে আবার জ্বলছে। তো এবার যাই হোক, এটাও একটা মানে এগুলো সব একদম ছোট ছোট প্রবলেম দিয়ে ওরা বুঝতে পারছে না যে মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। মানে ওরা কেউ ধরছেই না যে এটা একটা কোনো মানে বড় কিছু দিকে টার্ন নিতে পারে, ওরা এই ব্যাপারটাই ভাবছে না। এবার জিজুর জায়গায় কি, জিজু ওই জিনিসগুলো চেপে গিয়ে আরো বেশি ভুল করেছে, যে কাউকে বলেইনি। এবার তারপর যেটা মেইন যেই জায়গায় এসে এবার মানে তারপর এরকম 3-4 মাস আরো কেটে গেছে। তো 3-4 মাসেও সেম এরকম রাত্রেবেলা করে আহ, জিজু যখনই বাথরুমে যেত, এবার বাথরুমে গেলে কি হতো, যখন কেউ স্নান করতো মানে যেই যা ধরো কেউ স্নান করছে, তার পিঠে মানে বেরিয়ে এসে দেখতো তার পিঠের দিকে আঁচড়, মানে পিঠে আঁচড় থাকবে, পিঠে বা কোমরে বা হাতে। দিদিও এই জিনিসটা দিদির সাথে ঘটেছে, যে দিদি গেছে স্নানে গেছে, এবার স্নান থেকে বেরিয়ে এসে বলছে দেখো তো আমার পিঠটা জ্বলছে। তো বলছে যে তোমার পিঠেও তো নখের আঁচড়। তো বলছে আমার পিঠে নখের আঁচড়, আমি তো নখ রাখি না। তো বলছি যে তাহলে আমি সেই দিনও তো তোমায় বলছিলাম যে আমি এত জোরে তো চুলকাইনি, কিন্তু তাহলে আমার হাতে এত বড় আঁচড় বা এত মানে এত ডিপ আঁচড় কিভাবে হতে পারে? তো বলছে কি জানি কি হচ্ছে বাবা। তো দিদির পিঠে কোমরে আঁচড়। এবার ডাক্তার দেখেছে, ডাক্তার বলছে যে এরকম তো মানে ওদের কি অভ্যাস ছিল, ওরা যেহেতু একটুখানি ওদের টাকা পয়সা বেশি, ওরা ছোট ছোট ব্যাপারে ডাক্তারের কাছে চলে যেত, মানে হালকা একটু ঠান্ডা লাগলো, হালকা একটু হাঁচি হলো, ডাক্তারের কাছে চলে যেত। এটাও দেখাতে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। তো ডাক্তার বলছে যে এই কিভাবে আঁচড়েছেন, এ তো ইনফেকশন হয়ে যাবে যদি তাড়াতাড়ি না ওষুধ লাগান। এবার ওই আঁচড়ের জায়গাটায় কিরকম হচ্ছিল বলতো, মানে একটা জায়গায় আঁচড় কাটলে কি হয়, মানে সেই জায়গাটা একটা লম্বা সরু দাগ হয়ে যায়। এবার জিজুর হাতেও নাকি এরকম হয়েছিল, আর দিদির পিঠেও এরকম হয়েছিল, ওই জায়গাটায় সরু দাগ। তো দূরের কথা, মানে ওই জায়গাটা তোমার ধীরে ধীরে ওই দাগটা বড় হতে যাচ্ছিল।
মানে মানে বড় চওড়াতে না হ্যাঁ, লম্বাতে? লম্বাতে না, চওড়াতে, ধীরে ধীরে, মানে এরকম না যে অনেক বড় হয়ে একদম ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম না। মানে একটা যে যেরকম আঁচড় দিয়েছে তার থেকে যে একটু বড় হয়ে গেছে সেটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। এবার মানে ও বলছে যে এটা কিভাবে হয়েছে, এত এরকম ভাবে কে কি কোথায় কি দিয়ে কেটেছেন যে এরকম হয়ে গেছে। বলছে কিছু দিয়ে তো কাটিং, কি জানি কি কোথা থেকে কি হয়েছে, নোকেই লেগে গেছে মনে হয়, আমাদের কারোর কোনো নোকে কি কোনোভাবে লেগে গেছে। তো বলছে যে ঠিক আছে, ওই টাইমে সেম টাইমের জন্য ওরা পাট্টি করে দিয়েছে, তো ঠিক আছে। তো পাট্টি করে এসছে, ওটা আবার ঠিক হয়ে যেত তোমার, মানে কিছু টাইম পর গিয়ে ওটা আবার ঠিক হয়ে যেত, বাট কিছুদিন মানে ওই 2-3 দিন যখন আঁচড়টা লাগতো, ওই 2-3 দিনের ব্যাপারটা এরকম ঘটতো যে ওটা ধীরে ধীরে তোমার মানে ওই গ্যাপটা বাড়তো। মানে যতটা মানে সরু যেভাবে নখের আঁচড় হয় মানে ততটা সরু থাকতো না ব্যাপারটা। মনে হতো যে কোনো পাতলা ছুরি দিয়ে কাটলে যেরকম মানে একটা হবে যে হ্যাঁ কেউ কেটে দিয়ে গেছে, ওই রকম ব্যাপারটা হয়ে যেত ওটা বাড়তে বাড়তে। এবার ওষুধ দিত, আবার ঠিক হয়ে যেত, আবার আঁচড় লাগতো, আবার সেম প্রবলেম হতো, সেম যেত বা সেম ওষুধই লাগাতো, আবার ঠিক হয়ে যেত। তো এই জিনিসটা ঘটছিল। এবার দিদি তারপর একটুখানি সন্দেহ হলো, দিদি বলতে লাগলো জিজুকে যে জানো আমার না ঠিক মনে হচ্ছে না, তুমি না একবার ওনারের সাথে মানে ল্যান্ড ওনার যে তার সাথে একটু কথা বলো, যে বাড়িটাতে কি কোনো প্রবলেম আছে, মানে বাড়িটার কি ঠিক না। তো জিজু বলছে যে দূর, এত এই টাইমে এসে মানে এই জেনারেশনে এরকম কেউ ভাবে নাকি ঠিক না ঠিক না, কি ঠিক না। তো বলছে ঠিক আছে, তাও তোমার যখন মনে হচ্ছে আমি কথা বলবো। এবার ওনার কিরকম, ওনার কাছে গিয়ে যখন বলতো যে আমাদের বাড়িতে না এরকম এরকম ঘটছে, যে আমরা এরকম কাউকে বসে থাকতে দেখেছি, মানে সে জিজু যখন বলছে যে হ্যাঁ মানে সে কাউকে বসে থাকতে দেখেছে, মানে লিটারেলি তুমি ভাবতে পারছো যে হ্যাঁ মানে তারা রোজ এরকম কাউকে বসে থাকতে দেখছে। এবার জিজু তখন বলছে ওনারের কাছে গিয়ে যে সে রোজই কাউকে মানে সে রোজ রাতই এরকম দেখতো, মানে সে মাঝখানে বলেনি, সে একদিনের কথাই বলেছিল প্রথমে, যে হ্যাঁ সে একদিনই দেখেছে কাউকে বসে থাকতে। জিজু পরে যখন ওনারকে গিয়ে বলছে যে আমি আমার ঘরে রোজ কোনো একটা মেয়েকে বসে থাকতে দেখি, তো ওখানে কি কোনো রকমের কোনো প্রবলেম আছে, ওনার সোজাসুজি না ওখানে কোনো প্রবলেম নেই, আপনি মানে একদম চটে গিয়ে ওখানে কোনো প্রবলেম নেই, আপনি আমার বাড়ি বদনাম করার জন্য এসব কথা বলছেন। তো দিদি বলছে আমি তো আপনাকে খারাপ কোনো কথাই বলিনি, আমি তো জিজ্ঞেসই করলাম শুধু। তো ওনার একদম মানে উল্টো সুরে গাইতে শুরু করেছে, বলছে না আপনারা থাকবেন না, খালি করে চলে যান, এসব ভুলভাল জিনিস ছড়াবেন না, লোকজন ভয় পেয়ে যাবে। বলছেন যে না আমরা যেটা দেখছি সেটাই বললাম। পরে যখন জিজু আমাদের সাথে বসে গল্প করছিল তখন জিজু বলছিল যে হ্যাঁ এরকম রোজ রাতে মানে উনি এরকম একটা মেয়েকে বসে থাকতে দেখছে তার পায়ের সামনে। সে এবার পায়ের সামনে বসে থাকতো আর হাতে পায়েই তার আঁচড় থাকতো। মানে তুমি বুঝতে পারছো, মানে হয়তো সেই কোনোভাবে মানে টাচ করছে বা সেই কোনোভাবে মানে এটা তো খুবই নর্মাল না যে মানে আমাদের অনুযায়ী নর্মাল না হলেও এটা বোঝা যাচ্ছে যে সেই মেয়েটা যখন এসে বসে থাকে সেই মেয়েটাই কিছু করছে। এবার সেই মেয়েটাকে সেটা আর বোঝা যাচ্ছে না। এবার আশেপাশের লোকজনকে জিজু মানে নিজের ইয়েতে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছে যে মানে এই বাড়িটায় কি কোনো রকমের কোনো প্রবলেম আছে বা কিছু, বা কোনো রকমের কিছু। তো লোকজন মানে সবাই বলছে যে না, মানে এখানে নিচে আপনারাই এই কদিন আগে এসছেন, এর আগে একটা ফ্যামিলি থাকতো, ওরাও এরকম এক এক বছর মতন থেকে চলে গেছে, আর নিচে এই ফ্যামিলিটা এনারা 4-5 বছর ধরে রয়েছে। তো আপনারা যদি চান ওনাদের গিয়ে জিজ্ঞেস করুন, আমরা তো সেরকম কিছু আলাদা দেখিনি। তো নিচে ওনাদেরকে গিয়ে যখন নক করে, ওনারা আই হোল দিয়ে দেখে যে হ্যাঁ মানে উপরের মানে যারা থাকে তারা এসছে। এবার দরজা খোলে না, মানে হয় না দরজায় যে মানে কিছু একটা লাগিয়ে দেন আমরা সেফটি পারপাসে কথা বলি, মানে অল্প একটুখানি খুলে জিজ্ঞেস করি যে কি দরকার, মানে তখন চেন লাগানো থাকে একটা। চেন লাগানো থাকে, হ্যাঁ। হুম। তখন মানে ওই রকম ভাবে ওই বাড়ির মানে যে পুরুষ, সে ওই রকম ভাবে জিজ্ঞেস করছে যে হ্যাঁ বলুন কি আছে। সে চেনে যে হ্যাঁ এনারা উপরে থাকে, অনেকদিন হয়ে গেছে থাকে, তারপরেও সে ওই রকম ভাবে জিজ্ঞেস করছে যে হ্যাঁ বলুন কি দরকার। তো বলছে যে আপনার সাথে একটু কথা ছিল, ভেতরে আসতে পারি। ওনারা সপাটে মুখের ওপর দরজা দিয়ে
দরজা দিয়ে তারপর বলছে আমরা কারোর জন্য দরজা খুলি না, আমরা কাউকে ভেতরে আসতে দেই না বলে আর নেই। এবার জিজু সেম টাইমে মানে একটুখানি ঘাবড়ে গেল যে কি হলো, মানে আমি তো কিছু বললামও না, কিছু সেরকম করিও নি, এরকম ভাবে কেন দরজাটা মুখের ওপর দিয়ে দিল। তখন আহ মানে জিজু বুঝতে পারলো যে কোনো একটা গড়বড় তো এখানে রয়েছে। জিজু তখনের জন্য ছেড়ে দিল। এইবার জিজুর মাম্মি মানে জিজুর যে মা সে এসছিল, দিদির শাশুড়ি এসছিল। ওই টাইমে লম্বা টাইমের জন্য এসছিল, মানে 1-2 মাস মতন থাকবে বলে এসছিল। এবার জিজুর শাশুড়ির সাথে কি হয়েছে, জিজুর শাশুড়ি মানে এরকম রাত্রেবেলা শুয়ে উনি উনি স্পষ্ট দেখতো যে ওনার পায়ের সামনে যে মেয়েটা বসে থাকে, মানে উনি যখন ব্লিঙ্ক করছে, মানে বাকিরা কি দেখছে যে উনি মানে চোখটা ব্লিঙ্ক করলে সামনে আর ওই অবয়বটা নেই। কিন্তু এই কেসে মানে দিদির শাশুড়ির কেসে ব্যাপারটা এরকম হতে লাগলো যে উনি ব্লিঙ্ক করছে কিন্তু তাও সে পায়ের সামনে বসে আছে। এবার প্রথম দিন এরকম হলো যে দিদির শাশুড়ি এরকম পায়ের সামনে কাউকে বসে থাকতে দেখলো, এবার উঠে এরকম বসলো, বসে তখনও দেখছে যে সে পায়ের সামনে বসে আছে, ঠিক আছে। এবার অন্ধকারের মধ্যে সেম দিদির শাশুড়িও ভেবেছে যে জিজু দিদি হবে, দিদি হবে বলে যেরকম এই হাত বাড়াই না যে হ্যাঁ আমার পায়ের সামনে হয়তো বাড়িরই কেউ বসে, আমি হাত বাড়িয়ে মানে ডাকতে যাবো যে হ্যাঁ এখানে এরকম ভাবে বসে দেন। যখন হাতটা বাড়াতে গেছে মানে চোখের সামনে স্পষ্ট দেখতে পেলো যে সে আর নেই, মানে চোখ কিন্তু ব্লিঙ্ক করেনি। And তুমি ভাবতে পারছো যে আমার সামনে কেউ বসে আমি দেখতে পাচ্ছি, মানে সেটা আমি দেখছি যে কোনো একটা অবয়ব বসে, আমি যেই হাতটা বাড়াতে গেলাম সে নেই, কিন্তু আমি আমার চোখ কিন্তু ব্লিঙ্ক করিনি, কিন্তু আমি বুঝতে পারলাম যে সে নেই। মানে এটা ওই টাইমে তখন দিদির শাশুড়ি অনেক জোরে চিৎকার করেছে, মানে সেটা দেখে একদম ভয় পেয়ে গেছে যে মানে এরকম কিভাবে হতে পারে, ভীষণ জোরে চিৎকার করেছে। এবার সবাই দৌড়ে এসছে, দিদিরা দৌড়ে এসছে। এবার নিচের ওরা বুঝতে পেরেছে, আশেপাশের লোকজনও বুঝতে পেরেছে, পাশে দিদিদের পাশের বাড়ির যারা থাকতো মানে পাশের ওদের জানলাটা কাছাকাছি, তো ওরাও শুনতে পেত। তো ওরা মানে ওরা উঠে এরকম জানলার কাছে এসে জিজ্ঞেস করছে যে আরে কি হয়েছে, তোমাদের বাড়ি থেকে এত জোরে চিৎকার এলো, সব ঠিক আছে তো? তো দিদি বলছে যে হ্যাঁ ঠিক আছে, মানে মা একটুখানি ভয় পেয়ে গেছিল তাই। এবার দিদি শাশুড়ির কাছে এসে বসে বলছে কি হয়েছে, কি কি দেখে ভয় পেয়েছো বা কি হয়েছে। তো দিদি শাশুড়ি বলছে যে আমি এখানে একটা মেয়ে মানে মেয়ে দেখেছি বসে থাকতে, আমি পায়ের সামনে একটা মেয়ে দেখলাম। আর ও মানে আমি ভেবেছি তুই, যখনই ধরতে গেছি তখনই আমার চোখের সামনে থেকে নেই, কিন্তু আমি চোখের পলক মানে ফেলিনি, আমি বুঝতে পেরেছি যে মানে সেটা কিছু নর্মাল না। এবার জিজু এই জিনিসটাকে একটুখানি সিরিয়াসলি নিয়েছে, এই ব্যাপারটা এবার একটু সিরিয়াসলি নিয়েছে যে না ব্যাপারটা অনেক দিন ধরে ঘটছে, মানে সবার সাথে কিছু না কিছু কিছু না কিছু ঘটছে, তো এই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখতে হবে। তারপরে জিজু একজন মানে ওই যে নর্মাল ঝাড়ফুঁক করে না যে হ্যাঁ একটু জল পোড়া বা একটুখানি কিছু দিয়ে দিল, যেহেতু মানে ওখানের কাউকে চেনে না সেরকম ভাবে, তো কারোর কাছ থেকে আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ করে ওই রকম একজন মানে একটা মুসলিম একজনের কাছে গেছে, তো গিয়ে বলেছে যে এরকম এরকম আমাদের বাড়িতে হচ্ছে, আপনি যদি একটু গিয়ে দেখতেন যে কোনো রকমের কোনো প্রবলেম আছে বা কিছু। তো উনি বলেছে যে আমি তো যেতে পারবো না, আমি একজনকে পাঠাচ্ছি, তুই ওকে নিয়ে যা। তো বলছে ঠিক আছে। এবার ওনারই শিষ্য বলা যেতে পারে, উনি জিজুর সাথে এসছে। এবার এসে উনি ঘরে ঢুকতেই মানে ঘরে ঢোকার সাথে সাথে লাইট চলে গেছে, মানে ওখানে লাইট যাওয়ার প্রবলেমটা এতটা মানে আগে কখনো হয়নি সেরকম, ওই লাইট গুলো ব্লিঙ্ক করা ছাড়া আর বাল্ব কেটে যাওয়া ছাড়া কারেন্ট যেত না, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। এবার কারেন্ট চলে যাওয়ার পর ওখানে একটা ছোট মোমবাতি জ্বালিয়েছে সেম টাইমের জন্য, যে মোমবাতি জ্বালে কারেন্ট তো যায় না, হয়তো কোনো ফল্ট হয়েছে। তো এবার বলছে যে আপনি বসুন এখানে, আমি এখানে মোমবাতিটা রেখে দিচ্ছি, ওনার জন্য কোনো জল খাবার আনতে গেছে। উনি ওই ছোট ঘরটাতেই বসেছিলেন ঢুকে, জিজু বসে আর ওই লোকটা বসে, দিদি আর দিদির শাশুড়ি গেছেন
কিচেনে কিছু না কিছু বানিয়ে আনার জন্য। তো এবার উনি যখন বসে জিজুর সাথে কথা বলছে, তখন উনি দেখতে পাচ্ছে জিজুর পেছনে, মানে জিজুর পেছন দিকে, মানে জিজুর পেছনটা ওই বাথরুমের দরজাটার দিকেই, তখন বাথরুমের দরজাটা খোলা, হালকা খোলা। উনি দেখতে পাচ্ছে যে দরজাটা দিয়ে কেউ, মানে একজন উঁকি মারছে, মানে তার আহ, চোখটা আর কি বোঝা যাচ্ছে এরকম, যে মানে কেউ একজন দেখছে, মানে হয় না যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে কেউ একজন দেখছে, তার চোখটা আমি বুঝতে পারছি, কিন্তু মানে সেরকম ভাবে দেখে আমি স্পষ্ট হচ্ছে না ব্যাপারটা। তো উনি দেখছে এরকম পেছনে কেউ দাঁড়িয়ে। উনি যখন এটা দেখেছে, উনি দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সোজা মানে ফেরত চলে গেছে, উনি আর বসেইনি। এবার পরের দিন সকালবেলা আবার জিজু ওনার কাছে গিয়ে বলেছে যে আপনি কাকে পাঠালেন, উনি তো গেল, গিয়ে কি জানি কি হলো, উনি ফেরতই চলে এলেন কোনো কথা টথা না বলে। তো বলছে যে তুমি চলে যাও বাড়িতে, আমরা এইসব কিছু করতে পারবো না, মানে তোমার হেল্প করতে পারবো না। বলছে কেন, কি হয়েছে? তো বলছে না তুমি চলে যাও, কোনো কথাই বললো না আর, যে তুমি চলে যাও এরকম, মানে মানাই করে দিল। তার মাঝখানে একটা কথা বলি, একটা পার্ট আমি মিস করে গেছি। যে ওপরের ফ্লোরটার কথা বললাম, যে মানে 1 আর্কে যেটা, ওইখানে তো বললাম যে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হয়। ওইখান থেকে রোজ রাত্রেবেলা, মানে মোস্টলি রাত্রেবেলা, রোজ ঠিক না বাট ওই এক একটা টাইম গ্যাপে কান্নার আওয়াজ পাওয়া যেত। মানে মনে হতো, মানে এরকম হয় না যে অনেক সময় বিড়াল কন্টিনিউয়াসলি মেয়াও মেয়াও করতে থাকলে মনে হয় যে মানে কেউ একজন কাঁদছে। এবার হ্যাঁ, ওটা প্রথম, বেড়ালের কান্না, বাচ্চাদের কান্নার মতো মনে হয় ওটা শুনতে। হ্যাঁ প্রথম মানে প্রথম ওরকম সাউন্ড পাওয়া যেত। হ্যাঁ প্রথম প্রথম ব্যাপারটা মানে ওরা এরকম ভেবেছে যে হ্যাঁ হয়তো কোনো বাচ্চাই কাঁদছে, বা হয়তো কোনো মানে বিড়াল কাঁদছে। যত দিন গেছে তখন ওরা ধীরে ধীরে বুঝতে পারছে যে না, মানে এটা কোনো মহিলার কান্না, মানে এটা কারোর কান্নার আওয়াজ, মহিলার, মানুষের কান্নার আওয়াজ। উপর থেকে মানে এরকম তোমার দৌড়নোর প্রচন্ড আওয়াজ পাওয়া যেত, ছাদ দিয়ে কেউ দৌড়ে বেড়াচ্ছে, পুরো রাত ভর দৌড়ে বেড়াচ্ছে। এবার উপরে যারা ব্যাচেলার যারা থাকতো, তারা এই জিনিসটা খুবই স্পষ্ট শুনতে পেত, যাই তার জন্যই তারা ওখান থেকে চলে যেত, মানে থাকতো। দুদিনের বেশি কেউ টিকতেই পারতো না। উপরে ওরা এরকম শুনতে পেতো, মানে দরজা দেয়া, তারপরে ওরা এরকম মানে উপরের ঘরেও এরকম দেখতে পেতো যে কেউ একজন তাদের বিছানার কোনায় বসে, মাথা গুজে হাঁটুর মধ্যে বসে এরকম কাঁদছে। এগুলো ওনারা দেখতে পেতো। এবার এটা কি করে জানা গেল, মানে লাস্ট যখন ওরা দিদিরা লাস্ট যেই মাসটায় ছিল, সেই মাসটা শুরুতে একটা ছেলেকে ভাড়া দেওয়া হয়েছে, না দুটো ছেলেকে ভাড়া দেওয়া হয়েছিল। ওরা দুজন এরকম ছিল, ওদের দুজনে সারাদিন কলেজেই কাটতো, ওরা শুধু রাতটুকুনি এসে খাবে আর শোবে এরকম। তো ওরা রাতটুকুনি থাকতে আসতো, আর 2 দিন থাকতে পেরেছে ওরা, একদম গুনে 2 দিন। যে যেই দিন ভাড়া দিয়ে ঢুকেছে তার 2 দিন পরে ওরা ছেড়ে চলে, মানে চলে যাচ্ছে, ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো জিজুর মুখোমুখি হয়েছে সিঁড়িতে। তো বলছে যে তোমরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছো? তো বলছে আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না। তো বলছে কেন, কি হয়েছে? তো বলছে আমরা থাকবো না, আমরা চলে যাচ্ছি, কিছু বলার মতন নেই এখানে। তো বলছে না কি হয়েছে তুমি বলো, আমাদের সাথেও কিছু ঘটছে এখানে, তোমাদের সাথে কি অন্যরকম কিছু ঘটছে? তখন এই কথাটা যখন বলেছে যে আমাদের সাথেও ঘটছে কিছু, তোমাদের সাথে কি অন্যরকম ঘটছে, তখন ওরা মনে একটু জোর পেয়েছে। তখন ওরা মানে জিজু বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে গিয়ে তখন ওদের সাথে কথা বলেছে। তখন ওরা বলেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম এরকম ঘটছে, যে হ্যাঁ, আমরা রোজ রাত্রে, মানে 2 দিন থেকেছি, 2 দিনই আমরা রাত্রেবেলা দেখেছি একটা মেয়ে পায়ের সামনে বসে মুখ বুজে কান্না করছে। আর এটা যে তারই কান্নার আওয়াজ সেটা আমরা বুঝতে পেরেছি, কারণ কান্নার আওয়াজটা খুবই কাছ থেকে আসছিল। মানে আমরা বুঝতে পারি না, ধরো মানে আমাদের সামনে কেউ বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি সেখানে ও বসে রয়েছে, ও ওখান থেকে কথা বলছে, তো আমরা বুঝতে পারবো যে কোন কোণা থেকে কথার আওয়াজটা আসছে। তো সেম ওরাও এই ব্যাপারটা বুঝতে পারছে যে হ্যাঁ ওইখান থেকেই ওই কান্নার আওয়াজটা আসছে। তো ওরা একদম ভয়ের চোটে, মানে ওদের দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা খুবই ভয় পেয়ে ওখান থেকে পালাচ্ছে। ওরা ওখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে, ছেড়ে দিয়েছে। মানে যেই টাকাটুকুনি অ্যাডভান্স করেছিল ওই টাকা ফেরতও নেয় ওরা, মানে ওরকমই ছেড়ে দিয়ে চলে গেছে।
এরপর একদিন মানে যেটা বীভৎস ঘটনা ওই বাড়ির, সেই দিন মানে এরকম রাত্রেবেলা মানে এই সব ঘটনা ঘটার পর আবার এরকম আশেপাশে গিয়ে জিজু, এবার দিদি, যেহেতু দিদিও বুঝতে পারছে, তো দিদির শাশুড়ি সেই দিন জিজু বাড়িতে ছিল না সন্ধ্যেবেলা করে। তো দিদির শাশুড়ি এরকম বাইরে গিয়ে আশেপাশের লোকজনকে বলেছে যে এরকম এরকম ব্যাপার এখানে ঘটছে, যে আমরা দেখতে পাচ্ছি একটা মানে মেয়ে রোজ রাতে আমরা দেখছি যে আমাদের ঘরে ঘুরছে বা পায়ের সামনে বসে রয়েছে বা কান্না করছে, এরকম হচ্ছে। আপনারা কি কিছু জানেন? জানেন তো আপনারা প্লিজ আমাদের বলুন। কেউ আশেপাশে মানে কেউ জানেই না, বলবে কি? তো ওনারা বলছে দেখুন আমাদের তো এরকম নলেজে নেই যে হ্যাঁ এরকম এই বাড়িতে ঘটে বলে বা এরকম হয় বলে, তবে হ্যাঁ আমরা এই বাড়ি থেকে কান্নার আওয়াজ পাই। মানে ওরা ভাবে যে হয়তো ওরাও মানে আশেপাশের লোকজনের গা সওয়া হয়ে গেছে এই ব্যাপারটা, যে ওরাও এই কান্নার আওয়াজটা পেত। তো ওরা বলছে যে আপনাদের যদি ঠিক না মনে হয় আপনারা একটা কাজ করুন না, সন্ধ্যেবেলা তো সন্ধ্যা দেনই, ধুনো দেন, সন্ধ্যা ধুনো দেন। ধুনোর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা ফেলে ঘরে ঘুরিয়ে দেন, শুভ হয়, যদি নজর টজর লেগে থাকে কেটে যাবে। মানে আমরা অনেক সময় নজর কাটানোর জন্য করি না, যে শুকনো লঙ্কা মানে মারা করতো আগেকার দিনে, শুকনো লঙ্কা নিয়ে এরকম ঘুরিয়ে দিত। তো এখনো অনেকেই করে। হ্যাঁ এখনো অনেকেই করে, যে মনে হয় যদি হ্যাঁ শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, তাহলে ওই শুকনো লঙ্কা ঘুরিয়ে দেয়। তো দিদি মেনলি নজর লাগার জন্যই হয়। হ্যাঁ, তো দিদির শাশুড়িকেও এটা বলেছে, দিদির শাশুড়ি মনে হয়েছে যে হ্যাঁ এটা করলেও তো হয়। উনি ধুনোটা নিয়ে আহ মানে এরকম সন্ধ্যেবেলা দিদি নিজের ঘরেই ছিল, কিছু হয়তো করছিল, উনি করিডোর দিয়ে মানে রান্নাঘর থেকে ধুনোটা জ্বালিয়েছে, জ্বালিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ওই রান্নাঘরে সোজাসুজি করিডোরে তোমার লেফট সাইডে ছোট ঘরটা। তো এবার ওই করিডোর দিয়ে হেঁটে এসে ছোট ঘরের দরজাটা মানে হালকা ভেজানো ছিল, দরজাটা এরকম হাত দিয়ে ঠেলে উনি উপর দিকে তাকাননি, লাইট জ্বালানো, সন্ধ্যেবেলা মানে এরকম 7টা 7:30 হবে এরকম, উনি দরজাটা ঠেলে ধুনোটা জাস্ট খাটের পায়ের সামনে রাখতে গেছে, মানে দরজার একদম সামনেই খাটের পাটা, যেহেতু ঘরটা খুব ছোট, তো খাটের পায়ের সামনে এরকম ধুনোটা রাখতে গেছে, ঠিক আছে? মানে রেখে মানে পুরো ঘরে দেখিয়ে রেখে আহ বাকি সব ঘরগুলোতে দেখিয়ে ছোট ঘরে ঢোকার সময় ছোট ঘরের পায়ের সামনে এরকম ধুনোটা রেখে এরকম মুখটা জাস্ট তুলেছে। উনি দেখছে, উনি সেটা সন্ধ্যেবেলা দেখছে আলোতে, একটা মেয়ে বিছানার ওপর মুখ গুজে বসে, চুলগুলো সামনে মানে লম্বা লম্বা কোঁকড়ানো চুল সামনে এরকম সামনে দিয়ে ঝোলানো, ঠিক আছে? এইবার মানে তুমি বুঝতে পারছো যে কেউ সন্ধ্যেবেলা দেখছে এই ব্যাপারটা, যে একটা মেয়ে বসে মুখ বুজে আর তার চুলগুলো সামনে এরকম ঝুলছে, আর মেইন দরজা ভেতর থেকে দেয়া, সেখানে দিদি আর দিদি শাশুড়ি ছাড়া কেউ নেই। মানে আমার তো এখন ভাবলে এই জিনিসটা একটু এখনো ভয় ভয় করে, যে এরকমও হতে পারে। এবার দিদি শাশুড়ি যেই এই জিনিসটা দেখেছে, এবার উনি চিৎকার করতে পারছেন না, ওনার মানে গলার আওয়াজই চলে গেছে ওইটা দেখে। উনি ভাবছে আমি যদি চিৎকার করি তাহলে যদি আমাকে অ্যাটাক করে, বা আমি যদি পেছন ঘুরে দৌড়তে যাই তাও যদি আমাকে অ্যাটাক করে, বাট কি করবে বুঝতে পারেনি। তাও মানে তোমার 30 সেকেন্ড মতন এরকম চুপ কোনোভাবে থেকে একদম গায়ে জোরে যেরকম ভাবে পেরেছে চিৎকার করে এরকম দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়েছে উনি স্পষ্ট দেখেছে ওই মেয়েটা এরকম মানে তোমার পা দিয়ে আহ, মানে ক্রল করে কিছুটা দেয়াল দিয়ে উঠে তোমার রুফে চলে গেছে, মানে রুফটা যেটা আমাদের উপরের যেখানে ফ্যান থাকে ওইখানে এরকম উল্টো হয়ে রয়েছে। এবার ওই দেখে উনি অজ্ঞান হয়ে গেছে, মানে উনি আর দেখতে পারেনি, উনি অজ্ঞান হয়ে গেছে। দিদি মানে পড়ার শব্দ পেয়ে ওনার মানে উনি যে ধপ করে পড়েছে, ওনার পড়ার শব্দ পেয়ে দিদি দৌড়ে এসে তখন দিদি আর কিছু দেখতে পাইনি। দিদি উঠিয়ে নিয়ে যে মাস্টার বেডরুমটা না, দিদি উঠিয়ে নিয়ে তখন ওই ঘরেই বসিয়েছে, ঠিক আছে? এবার মানে চোখে মুখে জল দেওয়ার পরে মানে অনেকক্ষণ পরে, তাও 15-20 মিনিট পর গিয়ে ওনার চোখ খুলেছে।
চোখ খোলার পর উনি যেই দেখেছে উনি ছোট ঘরে, উনি চিৎকার করে বলে যে, আমি এই ঘরে বসবো না, আমাকে নিয়েছো, আমাকে এই বাড়ি থেকে নিয়েছো, আমাকে অন্য কোথাও নিয়েছো, আমি এই ঘরে বসবো না। এবার দিদি বুঝতে পারছে না দিদি কি করবে, দিদি বড় ঘরে মানে মাস্টার বেডরুমে নিয়ে গিয়ে বসিয়েছে। এবার তারপর দিদি ফোন করেছে, জিজুকে ফোন করে বলছে যে মা খুব ভয় পেয়েছে, তাড়াতাড়ি আসো বাড়িতে। তো জিজু বাড়িতে এসছে। বাড়িতে আসার পর মানে দৌড়ে বাড়িতে এসছে, যেখানেই ছিল আশেপাশে ওখান থেকে দৌড়ে এসছে যে মায়ের কি হয়ে গেছে। তো আসার পর সেই দিন মানে দিদির শাশুড়ি এই ঘটনাটা পুরোটা বললো যে আমি এটা দেখেছি, আমি এটা চোখের সামনে দেখেছি, স্পষ্ট দেখেছি, আর মানে একদম জেগে থাকা অবস্থায় দেখেছি, কেউ বলতে পারবে না আমার ঘুম চোখ ছিল বা আমি ভুল দেখেছি, আমি একদম স্পষ্ট দেখেছি। তো তখন জিজু স্বীকার করে যে হ্যাঁ, আমি রোজ রাতেই একটা মেয়েকে আমার পায়ের সামনে বসে থাকতে দেখতাম, তারপরেই আমার হাত পা জ্বালা করতো। মানে যখন আমি উঠে বসতাম আর দেখতাম যে সে নেই, তারপরে আমার হাত পা জ্বালা জ্বালা করতো। তো এইবার আহ দিদিও বলে যে আমি যখন রান্নাঘরে রান্না করতাম, তখন রান্না করতে করতে আমি বুঝতে পারতাম যে আমার পেছন দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, মানে রান্নাঘরের মধ্যেই কেউ পেছন দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, দিদি এটা বুঝতে পারতো। তো এবার বলছে যে এই বাড়িতে কিছু আছে। ওই রাতে ওরা ওখান থেকে বেরিয়ে, তো মানে দিদি শাশুড়ি তো একদম মানা করে দিয়েছে, আমি থাকবো না, তোরা অন্য কোথাও বাড়ি দেখে নে, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, আমি আর থাকবো না। তো ওই রাত্রেবেলা ওরা ওখান থেকে মানে কিছু ভাববে, কিছু করতে যাবে, তখন আবার লাইট চলে গেছে, কারেন্ট আচ্ছা চলে গেছে। আচ্ছা। কারেন্ট চলে যাওয়ার পর সেম মানে তখন তো এবার দিদির শাশুড়ির একদম মানে অবস্থা খারাপ, মানে হার্ট ফেল হয়ে যাবে এইরকম অবস্থা। এবার যেহেতু ওদেরও কনফেস হয়ে গেছে ব্যাপারটা, যে মানে ওরাও সবাই স্বীকার করে নিয়েছে যে এরকম এরকম, সবাই ভয় পেয়ে গেছে যে হুম। কারেন্ট চলে গেছে। সেম কারেন্ট চলে যাওয়ার পর ওরা স্পষ্ট দেখেছে কেউ ছোট ঘরটা দিয়ে করিডোর দিয়ে হেঁটে ওই কিচেনের দিকে গেছে। এবার বড় মাস্টার বেডরুমের দরজাটা তো খোলা, দেখা যায়। এবার ওখান থেকে দেখছে যে কেউ এরকম হেঁটে কিচেনে গেছে, একটা মেয়ে। এইটা যখন দেখেছে তারা সব ছেড়ে মানে সব কিছু ছেড়ে, যেই জামা কাপড় ছিল সেই যা পড়েছিল সেই পরে থেকে ওরা ওখান থেকে মানে এক ছুটে ওখান থেকে বেরিয়েছে। মানে হাতের সামনে ফোন ছিল, শুধু ফোনটা তুলেছে, আর টাকা পয়সা কিছু না, এক ছুটে শুধু বেরিয়েছে। বেরিয়ে একদম দৌড়ে গিয়ে শিয়ালদা স্টেশনে ওরা পুরো রাতটা শিয়ালদা স্টেশনে বসে কাটিয়েছে। এবার মানে শিয়ালদা স্টেশনে বসে এবার রাত 2টোর সময় বাপিকে ফোন করেছে যে মামা একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ, যে মামা তুমি তাড়াতাড়ি আসো, আমরা এখানে মরে যাব, আমরা ভুতুড়ে বাড়িতে রয়েছি এখানে, খুবই মানে জানি না কিভাবে আমরা এখানে এসে পড়লাম। মানে পুরো ঘটনা তো আর তখন বলা যায় না, তখন বাপি ভয় পেয়ে গেছে যে কি হয়েছে। এবার অত রাতে ট্রেন বন্ধ হয়ে যায়, তো 2টোর সময় তো আর ট্রেন পাওয়া যাবে না, ওই 4টে 3:30 4টে কি 4:30 মতন ফার্স্ট ট্রেন থাকে। তো আমার বাড়ি কল্যাণীতে, ওখান থেকে বাপি তোমার বাঘা যতীন অব্দি এসছে, মানে শিয়ালদা স্টেশনে আগে ওদের কাছে এসছে, ওদেরকে নিয়ে বাঘা যতীনে এসছে। মানে এসে ওদের প্ল্যানিং ছিল যে শিয়ালদায় চলে যাবে, শিয়ালদা থেকে তোমাদের কল্যাণীতে চলে যাবে, তাই না জন্য না না শিয়ালদা এসছে। না, ওরা বাস কোথাও যাবে, মানে ওইখান থেকে দূরে যাবে। ওরা পুরো মানে শিয়ালদায় গিয়ে ওরা বসে ওখানে ওখানে গিয়েই আর ওরা কিছু ভাবতেই পারেনি কোথায় যাবে কি, মানে ওইখানে আসার বাঘাযতীন পর থেকে শিয়ালদাতে গেছে, ওকে। হ্যাঁ শিয়ালদাতে গেছে, ওখান থেকে মানে কোনোভাবে ওই জায়গাটা থেকে পালিয়ে শিয়ালদা অব্দি পৌঁছেছে। ঠিক আছে, শিয়ালদায় বসে রয়েছে। এবার মানে দিদিরা কখনো আমাদের বাড়িতে তখনো অব্দি যায়নি, তো দিদি একা ঠিক জানতো না যে আমাদের বাড়ি যেতে গেলে কোন রুট ধরতে হয় বা কোন ট্রেন ধরলে গিয়ে পৌঁছাবে। তো এই জন্য ওরা ওখানে গিয়েই বসে রয়েছে। এবার বাপি এসছে, এসে ওদের ওখান থেকে তুলে নিয়ে তারপর বাড়িতে এসছে। এবার দিদি আর দিদির শাশুড়ি তো যাবে না, কোনো মতে ওরা ওই বাড়িতে যাবে না। তো হোটেল মানে হোটেল পরে নিয়ে হোটেলে ওদের দুজনকে রেখে জিজু আর বাপি মিলে ওই বাড়িতে ঢুকেছে, যে জিনিসপত্রগুলো তো বের করতে হবে। তার আগে গেছে ওনারের কাছে, সকাল সকাল ওনারের কাছে গেছে, গিয়ে বলছে যে আপনি মানে এবার ধরেছে চেপে যে আপনি সত্যি সত্যি বলুন কি আছে ওই বাড়িতে, আমাদের সাথে এসব ঘটেছে, আমরা কাউকে রোজ রাতে দেখছি, কালকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে গেছে, আপনি সত্যি করে বলুন যে ওই বাড়িতে কি আছে। উনি তো একদম চোটপাট, মানে সেই কি চোটপাট, মানে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়, এরকম চেঁচামেচি, পারলে ধরে মারে যে আপনি মিথ্যে কথা বলছেন,
আমার বাড়িতে এরকম কিছু নেই বা এরকম ধরনের কিছু হতেই পারে না। আপনি ভুলভাল বলে আমার ভাড়াগুলোকে ইয়ে করছেন। বলছে আপনার উপরের ঘরেও তো কেউ থাকতে পারে না, ব্যাচেলার্সদের দেন তো, ওরা তো দুদিনের বেশি থাকতে পারে না। বলে ব্যাচেলাররা হয়ই এরকম, ওদের মানে ওনারের সাথে ওরা কখনো থাকতেই পারে না। তারপর নিচে দুটো ফ্যামিলি রয়েছে, ওরা বাড়িতে এরম ভাবে থাকলে মানে বন্ধু বান্ধবদের নিয়ে আসবে কি করে ওরা, এই জন্য ওরা ছেড়ে ছেড়ে চলে যায়, মানে একটা বাহানা যেটা দেয়া। তো এবার এরকম বলছে, তো তারপর বাপি ওই বাড়িতে গেছে, গিয়ে একদম বাপি স্পষ্ট বুঝতে পারছে যে তখন মানে এতদিন ধরে যে ওরা থাকতো তখনের একটা আলাদা ওয়েদার, মানে একটা খারাপ ওয়েদার, একটা নেগেটিভ ওয়েদার তো ওই ঘরের ছিলই। কিন্তু সেই দিন ওই ঘরের ওয়েদারটা একদম ঠান্ডা, মানে একদম তোমার ওই ওই টাইমে ওরা যখন ছেড়েছে, তো ওটা অক্টোবরের টাইম, মানে অক্টোবরের শুরুর দিকে, তখনও এতটা ঠান্ডা পড়ে না। মানে পুজোর টাইমটাতে তখনও এতটা ঠান্ডা পড়ে না যে সোয়েটার পরতে হবে। কিন্তু ওরা ঘরে ঢুকে মনে হচ্ছে যে ওরা যদি মানে ভারী কিছু, মানে ভারী জামা না পরে, তাহলে ওদের ঠান্ডায় মানে নিমোনিয়া হয়ে যাবে, এরকম ঠান্ডা ঘরের ভেতর ঢুকেই। আর মানে বাপির কথা অনুযায়ী যে আমার গা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার ঘাড়ের ওপরে কেউ বসে রয়েছে, মানে এরকম ঝুঁকে গেছে ঘাড়টা, মানে ঢোকার সাথে সাথে। তো এবার মানে ঢুকে ওরা শুধু কয়েকটা জরুরি জিনিসপত্র, জামা কাপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছে, আর কোনো আসবাবপত্র বা কিছু কোনো কিছু নেই, ওখানেই ছেড়ে দিয়েছে ওরা। মানে যেইটুকুনি লাগেজ যত তাড়াতাড়ির মধ্যে প্যাক করা যায় বই খাতার সাথে, সেইটুকুনি নিয়ে বেরিয়েছে। এবার ওরা আবার মানে এরকম লোকজন, আশেপাশের লোকজনকে বলছে আপনারা গিয়ে ওনারকেই ধরুন, পুলিশের ভয় দেখান, তাহলে সত্যি কথা বলবে। তো এবার লাস্টে সে পর্যন্ত কিছু না করতে পেরে বাপির কয়েকটা মানে বন্ধু বান্ধবদের, ওখানে যারা আশেপাশে থাকে বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে গেছে। এবার কয়েকজন মিলে ওনারের বাড়িতে আবার গেছে। এবার গিয়ে বলেছে যে আমরা পুলিশকে কমপ্লেন করে এসেছি, আপনি সত্যি কথা হয় বলুন, না হলে পুলিশ তো আসছে, সে তদন্ত করে নেবে। তখন এবার উনি একদম কেঁদে ফেলেছে ওনার, যে না পুলিশ ডাকবেন না, পুলিশের কাছ থেকে আপনি কেস তুলে নিন, পুলিশকে ডাকবেন না, আমার শুধু এই রেন্টের টাকা দিয়েই আমার ঘর চলে, রেন্ট না দিলে আমি খেতে পেয়ে মরে যাব, আমি আর কোনো কিছু করতে পারবো না। তো তখন বলছে যে ওই ঘরটাতে একটা মেয়ে থাকতো, মানে একটা ব্যাচেলার মেয়ে থাকতো। এবার মানে অনেক সময় হয় না, যেহেতু টলিউড ওখান থেকে তোমার টলি সিটি যেটা, ওটা অনেক কাছে বাঘাযতীন থেকে। তো ওইখানে ওই মেয়েটা থাকতো, যে ওখানে মডেলিং মডেলিং করতে বা কোনো ইয়ের জন্য এসেছিল, মানে মেয়েটা হয়তো বাইরে কোথাও থাকতো। তো ও ফিল্মে কাজ করার জন্যই মেনলি এসেছিল। তো ওখানে ওই মেয়েটা থাকতো। এবার ও সাথে হয়তো কারো রিলেশনশিপ ছিল বা এরকম কিছু। তো মেয়েটা উম, ওখানে ওই রকম ভাবে থাকতো, একা থাকতো। তবে মেয়েটার বাড়িতে অনেকজনের আসা যাওয়া এরকম হতো, মানে ছেলেরা না, শুধু ছেলে মেয়ে সবাই অনেকজনের আসা যাওয়া লেগে থাকতো। তো ওনার মানা করতো যে আপনি এরকম লোকজন আনবেন না, আর যদি আনতেই হয় আপনি বাড়ি ছেড়ে দেবেন। ঠিক আছে। এবার ওনার বলতো যে মেয়েটা এমনিতে হাসি খুশি, কিন্তু লাস্ট কদিন ধরে একদম চুপচাপ হয়ে গেছিল, মানে কিরকম যেন থাকতো, ভালো থাকতো না আর কি। ও বাড়িতে যখন আমি রেন্ট নিতে যেতাম, তখন মেয়েটা মনে হতো যে মানে ও খুব কান্নাকাটি করেছে, বা খুব হয়তো ওর সাথে খারাপ কিছু চলছে, এই জন্য ওর মুখের অবস্থাটাও এরকম শুকিয়ে যাচ্ছে, ভালো লাগছে না ওকে দেখতে, এইরকম হয়ে যাচ্ছে। মেয়েটা সুন্দর ছিল দেখতে। হট করে একদিন জানতে পারে যে মেয়েটাকে মানে আগের দিন মানে এরকম নিচের যারা থাকতো ওনারা দেখেছে আগের দিন রাত্রিবেলা একটা ছেলে ওনার ঘরে গেছে, আর ছেলেটাকে বেরোতে দেখেনি, হয়তো রাত্রের বেলা বা কোনো সময় বেরিয়ে গেছে, ছেলেটাকে বেরোতে দেখেনি। আর এরকম মেয়েটাকেও আর 3-4 দিনে দেখেনি, বেরোতে না আশেপাশে কোথাও কোথাও দেখেনি। এবার আশেপাশের লোকজন বলছে যে আপনার বাড়ি থেকে খুব বাজে গন্ধ আসছে, খুবই বাজে পচা গন্ধ আসছে, মানে এরকম 2-4 দিন বলেছে ওনারকে। ওনার তারপর বাড়িতে এসে এরকম দেখার চেষ্টা করেছে যে গন্ধ, বাজে গন্ধ, তো সত্যি বাজে গন্ধ আসছে, খুবই বাজে গন্ধ, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে বলে এবার উপরে গেছে মেয়েটার ঘরে, যে মেয়েটার ঘরে নক করছে, কেউ খুলছে না, কেউই খুলছে না। এবার মানে উনি কাউকে নেয়নি, মানে যে ওনার সে তার শালাকে নিয়ে, মানে ওনারা দুজন গিয়ে শুধু দেখেছে, আশেপাশের কাউকে বলেও নি, খোলেও নি, জিজ্ঞেসও করে। আর নিচে যারা থাকতো ওই লোকটাকে নিয়ে গেছে।
এবার দরজা মানে খুলছে না, কোনো মতে ভেঙে টেঙে ভেতরে ঢুকে দেখে ছেলেটা আর মেয়েটা দুজনেই পড়ে রয়েছে মরে। এবার কিভাবে মরে পড়েছে বা কি হয়েছে তাদের মধ্যে কেউ জানে না। তাদের এবার ওনার এটা ভেবেছে যদি তাদেরকে আমি আম, ওখান থেকে বের করি বা কোনোভাবে নিয়ে যাই তাহলে পুলিশ কেস হবে, আর পুলিশ কেস হলে আমার এই বাড়িতে আর ভাড়া দিতে পারবো না, কেউ থাকবে না। এবার কি তাহলে ওনার কোনো আর্নিং হবে না, উনি থাকতেও পারবে না, মানে ওনার কোনো সেকেন্ড আর্নিং অপশন নেই। উনি কি করেছে তখন ওপরের ওই ছোট যেই ঘরটা, মানে ওপরে যেই ছাদের সাথে লাগোয়া যেই ঘরটা, ওই ঘরটা তৈরি হচ্ছে। উনি কি করেছে, উনি ওপরে গিয়ে ওখানে তখন মানে হালকা এরকম তোমার সিমেন্টের ইয়েটা হালকা দেয়া ছিল, ওখানে ওই মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছে। আর উপর দিয়ে ওরকম বলেছে মানে লোকজন ডেকে এনে মানে যারা কাজ করে তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে ওখানে ওই রকম ভাবে মানে ইয়ে করে দিয়েছে তোমার মানে কবর দিয়ে দিয়েছে। হ্যাঁ কবর দিয়ে দিয়েছে। মানে তুমি ভাবতে পারছো যে মানে কলকাতার মতন জায়গাতে এটা কি মানে একদম অনেস্টলি বলো, ঠিক আছে, হুম হুম এই জিনিসটা কি হয়েছে অ্যাকচুয়ালি? হ্যাঁ এটা অ্যাকচুয়ালিতে হয়েছে, বাঘা যতীনে হয়েছে এটা? বাঘা যতীনে হয়েছে। এটা মানে নিয়ে তো তুমি অনেক নিউজ ফিউজ হওয়া উচিত তাহলে। হ্যাঁ এটা নিউজ হবে কি করে, এটা পরে নিউজ বেরিয়েছিল, বাপি বলছিল, তবে এই নিউজটা বেরোবে কি করে, কারণ এইটা নিয়ে তো উনি বাইরে আসতেই দেয়নি না ব্যাপারটা। আমি জানি 2015-16 যদি হয়, তারপরে প্রায় 10 বছর মতো হয়ে গেছে, হয়ে গেছে হ্যাঁ। এটা নিয়ে কোনো নিউজ হয়নি বা এটা না বাপি পরে বলছিল যে হ্যাঁ এই ওই বাড়িটা নিয়ে আমি মানে উনি খবরের কাগজে মানে বাপি খবরের কাগজে পড়েছে। আমি বাপিকে জিজ্ঞেস করে একবার তোমাকে বলবো যে কোন সালের খবরের কাগজে এটা পড়েছিল, যে হ্যাঁ বাঘা ওখানে যতীন বলো, কঙ্কাল পাটুলি বলো, এইসব জায়গায় আমরা ভীষণ, যাই, হ্যাঁ, আড্ডা মারি, ভীষণ, ঠিক আছে, আর ভীষণ মানে পপুলার জায়গা, পপুলার আর জায়গা সাউথ ভীষণ কলকাতা। লোকজনের ভিড় থাকে। মানে আমি নিজেও যখন গেছি মেন যেই হাইওয়েটা ওখানে আমি দেখতে পেয়েছি মানে প্রচুর বাইপাস। লোকজন। হ্যাঁ বাইপাস যেটা, প্রচুর লোকজন প্রচুর লোকজন। ইভেন পরে যখন মানে দিদিরা যে ফ্ল্যাটটাতে থাকতো ওই বাইপাসেরই অপোজিট সাইডে একটু ভেতর দিকে অন্য একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। ওই ফ্ল্যাট ওনারা আগে প্রথমে মানে এরকম কাউকে বিল্ডিংটা রয়েছে না, বিল্ডিংটা ডিমলিশ? বিল্ডিংটা রয়েছে, আমি তোমাকে অ্যাড্রেস পাঠাবো, তুমি যেও, তুমি গিয়ে দেখো, তুমি দেখে বুঝতে পারবে। পরবর্তীকালে আমি শুনেছিলাম যে ওই বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে, কিন্তু এটা কি মানে সেরকম ভাবে কি প্রচারের আলোতে এসেছিল? প্রচারের আলোতে এসেছিল কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু এই ব্যাপারটা তো উনি আমি এই পুরোপুরি জিনিসটা চেপে কেন গেছেন। জিজ্ঞাসা করছি মানে বলছি আমি তোমাকে, হুম হুম পাটুলি বলো, বাঘা যতীন বলো, যাদবপুর এরিয়া বলো, এখানে আমাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক ফ্যামিলি মেম্বার্স রয়েছে, হ্যাঁ কিউরিফাইড ফ্যামিলির। তার আবার থেকেও বড় কথা মানে এরকম একটা ঘটনা যে কেউ এরকম ভাবে চেপে যেতে পারে, মানে তুমি ভাবো যে আশেপাশের লোকজন ফোন করে ওনারকে বলছে যে আপনার বাড়িতে গন্ধ আসছে, তারপরেও সে যে এত বড় একটা বিষয় চেপে গেছে এত সহজে। মানে ওই বাড়িতে কি ক্রাইম হয়েছে সেটা তো অনেক পরের কথা, কিন্তু উনি যে নিজেও একটা ক্রাইম করে এসেছে মানে সেটাকে লোকাতে। ভদ্রলোক কি জেলে, মানে ভদ্রলোক বলবো না, বাট উনি কি জেলে আছেন মানে না উনি জেলে নেই, উনি যে কাজটা পরবর্তীকালে করেছে এটা তো খোলসাই হয়নি, মানে এটা কেউ সিমেন্টে ওনার জানতেই পারেনি। সিমেন্টে পুঁতে দিয়েছে, এই করেছে, এগুলো জানা যায়নি? না এগুলো জানা যায়নি, তবে পরবর্তীকালে আমি শুনেছিলাম যে ওই যে নিচে যে ভাড়াটিয়াটা থাকতো ওনারা ওই মানে আমি যখন লাস্ট যাই ওই ঘটনাটার 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ওই বাড়িটায় ভিজিট, ওর ওই 1-1.5 মাসের মধ্যে মানে আমি যাওয়ার পর পরই ওনারা একদম ছেড়ে দিয়ে চলে গেছে ওখানে। তাহলে এতদিন থাকলো কি করে, কেনই বা থাকলো? এক্স্যাক্টলি ওনারা এতদিন থাকলো কেন বা কিছু, ওনারা কারোর সাথে কোনো কথা বলে, ওনারা জাস্ট বেরিয়ে গেছে ওখান থেকে। ইভেন ওনাদের সাথে যিনি অনেকবার কথা বলার চেষ্টা করেছে, ওই মুখের উপর দরজা আই দিয়ে দিত। থিঙ্ক মানে অনেক লোকাল লোকজন যারা শুনছে বা জানে তারা হয়তো বুঝতে অনেকে পারবে ব্যাপারটা, বুঝতে হ্যাঁ। পারবে ব্যাপারটা। মানে ব্যাপারটা যদি আমার কাছে আরো exactly- সারপ্রাইজিং কেন বলো তো, আমি মানে মাসে অনেকবারই যাই, আমাদের বন্ধু বান্ধব রয়েছে, অনেকে রয়েছে, আর ঠিক আছে, তার থেকেও বড় কথা যে মানে যারা শুনছে তারা আর আমি আরো শুনিও নি কেন কখনো এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ এই লাইক জন্য বেহালার রক্সি টাউন নিয়ে আমি অনেক শুনেছি, ঠিক আছে, বাট বাঘা যতীনের মতো জায়গাতে এরকম একটা, আমার ইভেন স্টুডিও ছিল, আমি কৌশল আড্ডা শুট করতাম ওখানে, তো সেখানেও আমি গেছি, কখনো শুনিনি কিছু। হ্যাঁ বাট কারণ তুমি বলছো তো, এই এটা আমার কাছে খুব মানে কি বলবো, মানে একটা সারপ্রাইজিং এলিমেন্ট এটা। এটা সত্যি মানে এটা যখন এটা আমরা রিয়েলি জানতে পারি, হয়েছিল? হ্যাঁ এটা রিয়েলি হয়েছিল, আর এটা মানে একদম সামনে থেকে দেখা
যে এরকম হয়েছিল। আমি যখন ওই ফ্ল্যাটটাতে যাই, মানে আমি ভেতরে ঢোকার অত সাহস পাইনি। ওই মানে আমি যেহেতু সিঁড়ি অব্দি গেছি, সিঁড়ি অব্দি গিয়ে দেখেছি অন্ধকার, আমি বলছি আমি তো যাবো না, আমি ভয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে আমি উপর দিকে, মানে ফ্ল্যাটটা তো উপর থেকে নিচ অব্দি দেখেছি, তো আমি উপর দিকে তাকিয়েছিলাম যখন, তখন আমারও ফিল হয়েছে যে উপর থেকে কেউ দেখছে, মানে ছাদ থেকে কেউ দেখছে। কিন্তু আমি যখন এরকম ব্লিঙ্ক করেছে, আমি কাউকে আর দেখতে পাইনি। এবার এটা আমার মনের ভুল কি আমি অ্যাকচুয়ালিতে দেখেছি, আমি সেটা নিজে এখনো অব্দি ক্লিয়ার না। বাট আমি মনে করি এটা আমার বিলিফ বলে যে যখন সবাই দেখেছে, তখন আমারও বিলিফ যে আমি হয়তো ওই মেয়েটাকেই দেখেছি। মানে এরকম এরকম একটা ঘটনা যে এরকম জায়গা, মানে এত বিজি এরিয়াতে হতে পারে আর কেউ চেপে যেতে পারে। তবে হ্যাঁ, হয়তো আশেপাশের লোকজন যারা শুনছে, তারা মানে এই ব্যাপারটা হয়তো জেনেই থাকবে যে হ্যাঁ, ওই বাড়িটা পরবর্তীকালে একদমই খালি হয়ে গেছে, মানে ওই বাড়িটার আর কোনো এরকম রেন্টিং কোনো সোর্স নেই। যাই হোক, এক্সাক্ট লোকেশন বা এক্সাক্ট ডিটেলস তো আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবোই না কোনোভাবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এবার অনেকে জিজ্ঞাসা করে কেন শেয়ার করো না, সচেতন হবে বা কিছু, বাট এখানে একটা লিগ্যাল ব্যাপারও চলে আসে। হ্যাঁ, তার থেকে বড় কথা আমি মনে করি যে এই ব্যাপারটা যখন এতদিনে বেরোয়নি বা হয়তো কোনো কারণে তার মানে সে সেরকম চেপে সোর্স গেছে। বা পলিটিক্যাল সোর্সও আছে। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, ওনারা অনেক বেশি মানে টাকা ছিল ওনাদের কাছে, কিন্তু ওই ওনারা মানে এটাই লিকুইড বলছিল। ক্যাশ ফ্লো এর ব্যাপারটার জন্য হ্যাঁ, রেন্ট দিত। হ্যাঁ, হ্যাঁ। এবার এইটাই হচ্ছে বড় একটা ব্যাপার যে এরকম একটা ঘটনা এরকম জায়গায় ঘটে গেছে। মানে আমাকে যখন পরে শুনিয়েছি, আমার তো অ্যাকচুয়ালি আমার এই তো জিনিসটা শুনে খুব সারপ্রাইজিং লাগছে। আমি, ঠিক আছে, তুমি আমাকে পাঠিও, আমি একটু খোঁজ খবর নেবো, দেখবো। আমি মানে আমার হ্যাঁ, নিজের খুব ইন্টারেস্টিং লাগলো এই ব্যাপারটা। কারণ নিশ্চয়ই নিশ্চয়ই অনেকে আমি তোমায় অনেকে না, আইডিয়া মানে পাঠাবো। আমি দেখেছি অনেকে বলে না, দেখো এবার 95 জনের মধ্যে 100 জনের মধ্যে 5 জন এরকম বলতেই পারে যে আমরা তো এখানে থাকি, আমরা তো কখনো শুনিনি বা জানি না, ঠিক আছে? এবার আমিও তো সারপ্রাইজ যে আমি নিজেও কখনো এই ব্যাপারটা জানতাম না। এক্স্যাক্টলি, কারণ এই ব্যাপারটা কখনো বাইরেই আসেনি সেরকম ভাবে। বাইরে হয়তো যদি আমরা মানে দিদিরাও না থাকতো, তাহলে হয়তো এই ব্যাপারটাও মানে সেরকম ভাবে বেরোতো না যে এই ব্যাপারটা এরকম ঘটেছে বা ঘটতে পারে। উনি অনেক হাতে পায়ে পড়ে বলেছেন যে আপনি প্লিজ এই কথাটা কাউকে বলবেন না, আপনি প্লিজ এই কথাটা কোনোভাবে বের করবেন না, তাহলে আমার জেল হয়ে যাবে, আমার অনেক মুশকিল হয়ে যাবে, আপনি কেস তুলে নিন। মানে কেস তোলা নিয়ে তো অনেক ঝামেলা হয়েছে। মানে তোমরা কেস করেছিলে লিটারালি? ডায়েরি একটা জিডি করা হয়েছিল। তো এই ব্যাপারটা মানে অনেক বেশি ওনারা যেহেতু এখানে থাকে না, তাই ওনারা এত বেশি এগোয়নি। এবার দিদি যেহেতু ল নিয়ে পড়েছে, দিদি বলেছিল যে হ্যাঁ, আমার ল জানা রয়েছে, তুমি করো, তুমি কিস করে দাও, আমরা দেখে নেব। বলছে যে তো পরে জিজুও এই ব্যাপারটাতে আর ইনভলভ হতে চায়নি, বলেছে যে না, এই ব্যাপারটা তো এত শুভ না বা এত ভালো না, তো আমাদের ইনভলভ হওয়ার দরকার নেই। যদি পরবর্তীকালে কখনো হয় বেরোয়, তাহলে বেরোবে, না হলে আমাদের ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। মানে বেরিয়ে গেছে। আর তুমি ভাবো এইটার একটা মানে আফটার এফেক্ট রয়েছে, আমি মনে করি রয়েছে, কারণ যতবার আমি বলতে গেছি, আমি ততবার হয় শরীর খারাপ হয়ে পড়েছি। তুমি মনে করো যে আমি অনেকদিন আগে তোমার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, প্রায় কোনোভাবে 2024 আই গেস। ইয়েস, কোনোভাবে বলে উঠতে পারিনি এই ঘটনাটা। 1 বছর লেগে গেল পুরো। হুম। ইভেন তোমার হ্যাঁ, সাথে তো আমার মানে কন্ট্যাক্টেই তুমি আমাকে মেসেজ করেছিলে, তারপরে আই থিঙ্ক 1 বছর কেটে গেছে 2024-এ, যখন তুমি আমাকে অ্যাপ্রোচ করেছিলে ঘটনাটা জানাবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং হয়নি, তারপরে তুমি আমাকে কন্ট্যাক্ট করেছিলে ফর স্পিরিচুয়াল হেল্প। হ্যাঁ, তখন আমি আবার ব্যাকে গিয়ে মেসেজটা দেখি, যেহেতু নাম্বার সেভ করা ছিল, ব্যাকে গিয়ে হ্যাঁ, মেসেজটা দেখি তুমি এই ঘটনাটা বলেছিলে, আর আজ এটা শেয়ার হচ্ছে। হ্যাঁ। তো আমি এই ঘটনাটা ইভেন মানে যারা যারা এই ঘটনাটার সাক্ষী, তারা যতবারই বলেছে, আমি ইভেন ওই দিন রাত মানে ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, ওই জিনিসটা যখন আমি দেখেছি নিজের চোখে, আমার সেই দিন রাত্রেবেলা থেকে এসে মানে গায়ে ভীষণ জ্বর। এমনিতেই আমি খুব ভীতু ছোট থেকে, আমার একটু ভয় পেলেই জ্বর এসে যায়। আমি সেরকম একটা জিনিস দেখে আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপরে ইভেন যতবারই আমি বলেছি, ইভেন আজকে আমি তোমাকে এই ঘটনাটা বলছি, আজকেও আমার শরীর খারাপ, আমার মাথা ব্যথা, আমার পেটে ব্যথা, মানে আমার এই ঘটনাটা বলতে গিয়ে তোমার সবসময় বডি শরীর খারাপ বডি থাকে। এই ব্যাপারটাকে পুরোটাকে রিজেক্ট করছে, মাইন্ড এন্ড বডি। হ্যাঁ, সত্যি তাই। অনেকে আমাকে মেসেজ করে, জানো তো, প্রেগনেন্সির সময় কোনো ইউটিউবার হয়তো বলে না যে আমার কন্টেন্ট দেখবেন না বা কিছু, প্রেগনেন্সির সময় বা কেউ ধরো কোনো একটা প্রবলেমেটিক ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বলি যে কিউরিওফাইটটা এই সময়টা একটু কিছুদিনের জন্য শোনা বন্ধ রাখুন বা কিছু। হুম, হুম। অবভিয়াসলি এটা আমার মানে আমার জন্য মানে কি বলবো,
আমার জন্য প্রবলেমেটিক যে যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তাদের মধ্যে কেউ কেউ যারা বলছে তাদেরকে আমি নিজে থেকেই বলি যে এখন শোনো, কারণ একদম র অ্যান্ড রিয়েল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি। এবার সেখানে সেখানে এগুলো শুনলে প্রবলেম হতেই পারে ডেফিনেটলি। এক্স্যাক্টলি, তুমি আমাকে এটা বলো, আমি যাচ্ছি, তুমি কি কিছু বলতে আরো বলো। না আমি এটাই বলছিলাম যে মানে এত বড় একটা ঘটনা যে কেউ কি এরকম ভাবে চেপে যেতে পারে, এটাই মানে ভাবনার বাইরে। সত্যি সত্যি কি বলবো আর। আর তুমি আমাকে যেটা বলছিলে মেনলি, একটা 4 বছরের বাচ্চা তার মায়ের গলাতে কোপ মেরেছে। তুমি যখন স্কুলে পড়তে তোমাদের এক্সকারশন হয়েছিল কেভি থেকে, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, হ্যাঁ অ্যান্ড রাঁচির কোনো একটা অ্যাসাইলামে, রাঁচির যে পাগলাগা রোড রয়েছে, ঠিক আছে, হ্যাঁ এই জায়গাতে গিয়ে তোমরা ওই কেস স্টাডিটা হ্যাঁ করেছিলে। আমরা ওই কেস স্টাডিটা করেছিলাম। মানে আমাদের কেসটা কি? নর্মালি আমাদের এরকম একটা আমাদের 11-12 সাইকোলজি ছিল। আমাদের যে সাইকোলজি টিচার ছিল, সে একটা রিসার্চের জন্য 58 স্টুডেন্টের একটা টিম নিয়ে গেছিল 20-25 ডেজ এর জন্য রাঁচিতে অ্যাসাইলামে। এবার আমরা প্রত্যেক 3-3 দিনে মানে 3-3 দিনের এক একটা গ্যাপে এক একটা টিমকে এরকম নিয়ে যাওয়া হতো। এবার কোনো টিমে 6 জন, কোনো টিমে 7 জন, কোনো টিমে 2 জন, এরকম ভাবে যাওয়া হতো। তো আমার টিমটা যখন গেছিল তখন আমি একটা মানে স্পেশাল কেস স্টাডি করেছিলাম, আর এটা আমার খুব ইউনিক লাগে এখন, মানে এই ব্যাপারটা ভাবলে। একটা বাচ্চা, মানে 4 বছরের বাচ্চা, মানে তার মাকে মেরে ফেলতে পারে, যে এটা ভাবনারও বাইরে। যে মানে ওইটুকুনি একটা বাচ্চা কি বোঝে মেরে ফেলার বা কিছু। আমরা কেসটা যখন পড়েছি, যখন ছেলেটার সাথে কথা বলে, প্রথমে আমরা যখন কেসটা পড়ি, তোমাকে আগে কেসটা বলি, তারপর আমি হ্যাঁ বলো বাচ্চাটার বলো। ঘটনাটা বলবো। আমরা যখন কেসটা পড়ি, কেসে লেখা ছিল, এবার দেখো অনেক সময় এরকম হয় যে যেটা আমরা মানে কেসে লেখা থাকে একদম অ্যাকচুয়াল ট্রুথটা লেখা থাকে না। কিন্তু ওই কেন? কেসটাতে ওর মানে এক্সাক্ট ট্রুথ লেখা থাকে না, কারণ মানে অনেক সময় হয় না যে ইনভেস্টিগেশনে কোনো মানে খুঁত রয়ে গেল, বা প্রপার ইনভেস্টিগেশন হলো না সেই তাকে নিয়ে বা সেই কেসটাকে নিয়ে। তো ওই যে রিপোর্ট যেটা, সেটার মধ্যে ওই ইনভেস্টিগেশনের ল্যাক গুলো থাকে। তো প্রপার ইনভেস্টিগেশন না হলে কি ওই ল্যাক গুলো থাকলে ওই এক একটা থেকে এক একটা যে মানে ব্যাপার থাকে সেটা ম্যাচ করানো যায় না, যে এটার পর এটা হয়েছে তাহলে এটার সাথে এটা ম্যাচ কি করে করে। তো ওই গ্যাপ গুলো রয়েছে। তো ওই কেসটাতে এরকম ছিল যে ওনার বাবার কথা অনুযায়ী, মানে ছেলেটার বাবার কথা অনুযায়ী যেটা রিপোর্টে লেখা ছিল, যে ছেলেটার মা, মানে বাবা এরকম বাড়ির বাইরে বাইরেই বেশিরভাগ সময় থাকতো, তো ছেলেটা বাড়িতে ছেলেটার মা থাকতো। তো ওর মা যখন রান্না বান্না করতো তখন উনি এরকম বসিয়ে কার্টুন দেখাতো, বা ডিসকভারি চ্যানেল গুলো হতো না আগেকার দিনে, ওগুলো দেখাতো, যেখানে মানে বাঘ, ভাল্লুক, স্নেক, অনেক ধরনের অনেক কিছু দেখানো হয়, মানে রিয়েল যেই অ্যানিমালস দের দেখানো হতো, ওয়াইল্ড লাইফ, সেইটা দেখানো হতো। তো ও ওখানে যে স্নেকের পার্ট যেগুলো, সেইগুলো যখন দেখানো হতো, ও ওটা খুব ইন্টারেস্টের সাথে দেখতো। ঠিক আছে, এবার একদিন এরকম হয়েছে যে মানে ওকে মানে ও ডিসকভারি, মানে একটা সময় এরকম হতে লাগলো ডিসকভারি চ্যানেল ছাড়া আর কিছু দেখবে না, আর দেখবে তো ওই সাপ ছাড়া আর কিছু দেখবে না। এবার ওখানে মানে এরকম অ্যানাকন্ডা তো হয় না, এবার অ্যানাকন্ডা নিয়েও মানে একটা মাথায় ইয়ে চলে, যে হ্যাঁ এত বড় একটা সাপ হয়, বা এত বড় একটা সাপ মানে হতে পারে পৃথিবীতে, বা এরকম দেখা যায়। কিছুদিন পর থেকে দেখা গেল ও না মানে এরকম মানে যেখানে সেখানে মারছে, কিছু না কিছু ছুঁড়ছে। এবার ওর মা বুঝতে পারতো না যে কি হচ্ছে, মানে ও এরকম ভাবে মানে খালি জায়গায় এরকম কিছু ছুঁড়ে মারছে, আর ভয়ে মানে ইয়ে হচ্ছে যে ঘুমের মধ্যেও এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর ভয় পাচ্ছে, কান্না করছে। বসে থাকলে মানে জেগে থাকলেও এরকম কোথাও একদিকে তাকিয়ে হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, আর কান্না করছে যে মা, মানে দেখো ওখানে, মা দেখো ওখানে, এরকম বলে বলে কান্না। এবার আহ, ও ও সব জায়গাতে একটা বড় সাপ দেখতে পেত, মানে খুবই বড় একটা সাপ দেখতে পেত, যে ওর আশেপাশে ঘোরাফেরা করছে, ও সব সময় এটা দেখতে পেত। এবার আহ একদিন এরকম হয়েছে যে ওর মা ওকে খেতে দিয়েছে, আর ওর মা নিজেও খেতে বসেছে। এবার খেতে বসে ও এরকম বুঝতে পারছে যে ওই সাপটা আবার ওর আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছে।
ঘোরাফেরা করতে করতে এবার ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার ও দেখছে যে ওর মায়ের পা থেকে নিয়ে এরকম ঘুরে ঘুরে ওর মায়ের গলায় চেপে বসেছে, ওর মার গলা মানে শ্বাস আটকে যাচ্ছে। আর ও ওর মা মানে এরকম বাঁচার চেষ্টা করছে, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তো ও এটা দেখেছে। এবার ও রোজ দেখতো ওর মা বটিতে মানে কিভাবে শাকসবজি কাটতো, কেটে কোথায় রাখতো বটিটা। এবার ও বুঝতে পেরেছিল, মানে ছোট হলেও কি, এটা তো মানে 4 বছর, মানে এইটুকুনি তো বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা মানে ধারালো জিনিস বা এটা খারাপ জিনিস, যেটা আমি ইউজ করলে আমার লাগতে পারে বা আমার ব্যথা হতে পারে। তো ওইটা নিয়ে মানে ও দৌড়ে রান্নাঘরে গিয়ে ওইটা নিয়ে এসে ও সোজা ওর মার গলায় কোপ বসায়। এবার ওর থিঙ্কিং অনুযায়ী ও ওই সাপটাকে মারে, বাট ওই বটিটা ওর মায়ের গলায় বসে, মানে ওর মা ওই সময় স্পটেড। তো পরে একটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। ভীষণ সাংঘাতিক ব্যাপার। একটা 4 বছরের ছেলে যে মানে এরকম ভাবে মানে মাকে মারতে পারে বা এরকম জিনিস দেখতে পারে, এটা ভাবনারও বাইরে। মানে আমরা একটা বয়সের পর অনেক কিছু দেখে নেওয়ার পর মানে হয়তো বা আমাদের ব্রেন অনেক বেশি কাজ করে নিয়েছে। এই জন্যই যদি কেউ কখনো মানে এই দিকে চলে যায় যে হ্যাঁ সে সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেল, তাহলেও আমি মানতাম ব্যাপারটা। কিন্তু 4 বছরের একটা বাচ্চা যে কিছু বোঝে না ঠিক করে, যে দুনিয়ার ব্যাপারে এখনো কিছু জানেই না, তার সাথে এই ঘটনাটা ঘটেছে। আমরা যখন ওকে দেখেছি তখনও 5 বছরের, মানে 1 বছর আগে ওর ঘটনাটা ঘটেছে, তখনও 4 বছরেরই ছিল। তো ছেলেটার সাথে যখন আমরা দেখা করি, ছেলেটা আমাদেরকে এরকম মানে জাস্ট ঢুকেছি, ছেলেটার হাত এবং পা দুটোই মানে তোমার শিকল দিয়ে বাঁধা থাকতো। মানে একটা 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 মানে তোমার ধরো রাইট লেগ আর রাইট হ্যান্ড বাঁধা, আর লেফট লেগ ছাড়া, এরকম, যাতে একটা ফ্লেক্সিবল থাকে, ওটা দিয়ে জল টল চাইলে খেতে পারে। তো এরকম। আর ও যেই কেবিনটাতে থাকতো, ওই কেবিনটা বেশিরভাগ সময় অন্ধকার থাকতো। ও বলতো যে আমার আলো ভালো লাগে না, অন্ধকার করে রাখো, না হলে আমি আবার দেখতে পাবো ওই সাপটা। ঠিক আছে। ও বলতো মানে ওর কথা অনুযায়ী যখন আমরা বাচ্চাটার সাথে কথা বলি তখন বলে আমি আমি তো আমার মার সাথেই বসে রয়েছি। ও ও ভাবে যে ওর মার সাথে, তখন ওর মা বেঁচে আছে, ওর মার সাথেই বসে রয়েছে, ওর মাই ওকে রোজ এসে খাইয়ে দেয়। এটা ও মানে ওর কথা অনুযায়ী এটা। আর ও বলে যে আমি তো আমার মার কাছেই থাকি, আমার মাই আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মাই আমায় খাইয়ে দেয়। কিন্তু ওই সাপটা তাও মাকে ছাড়েনি, ওই সাপটা তাও মার আশেপাশে ঘুরে বেড়ায়। ও এটা বলে, ও আর কিছু বলে না। ও শুধু এটাই বলে যে মা তো আমার কাছেই রয়েছে, দেখো মা তোমার পাশে বসে। আমাদেরকে যখন এটা বলেছে না, আমরা কেবিনের ভেতরে ঢুকেছিলাম, আমাদেরকে যখন এটা বলেছে না দেখো তোমার পাশে মা বসে, তখন আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যে সত্যি আমাদের পাশে কেউ বসে নাকি। আমরা এই কেসটা আমার জন্য খুবই ইউনিক, কারণ মানে আমি আমার এতদিনের লাইফে এরকম আর একটা কেস পাইনি যে এত ছোট বাচ্চা, এত ক্রিটিক্যাল একটা কেস। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার কি মনে হয় যে ইজ ইট নর্মাল তো কোনো অ্যাঙ্গেল থেকেই নয়, আমি যদি সাইকোলজিক্যাল সাইড দিয়ে দেখি তাহলে মানে যেটা ডাক্তাররা বলে যে ও হ্যালোসিনেট করছে, বাট আমার মনে হয় না। কারণ হ্যালোসিনেশন একটা টাইম অব্দিই হয়, আর ওইটুকুনি একটা বাচ্চার হ্যালোসিনেশন কি থেকে হবে? মানে আমরা কিছু দেখি, আমরা কিছু করি, তা থেকে আমাদের হ্যালোসিনেশন হয়, বাট ওর কি থেকে হবে? কারণ ও মানে শুরু থেকে এরকম কার্টুন দেখতো বা এরকম ডিসকভারি চ্যানেল দেখতো বলে এত তাড়াতাড়ি এরকম একটা ব্যাপার চলে আসবে না, কখনোই হতে পারে না। আমার মনে হয় যে, আর যদিও বা হয়, ও আমি মনে করি যদিও বা যে ও ওই সাপটাকে হ্যালুসিনেট করতো, মাকে কি করে করবে? আমার মনে হয় যে হ্যাঁ, ওখানে ওর মা প্রেজেন্ট হলেও হতে পারে। আমরা ওখানে একটা নেগেটিভ ফিল পেয়েছিলাম। একটা খুব মানে পপুলার সেইং আছে, কথা আছে, দ্য ডেভিল মেড মি ডু ইট। ঠিক হ্যাঁ, আছে, এক্স্যাক্টলি। এটা আমারও সেই দিন সেখানে বসে মনে হয়েছিল যে এটা ওকে দিয়ে কেউ করিয়েছে বা কিছু। তো এটা মানে এত সেরকম একটা স্টোরি যে মানে এইটুকুনি একটা বাচ্চা এরকম ভাবে মাকে করে মানে মাকে মেরে ফেলতে পারে, এটা একদমই ভাবনার বাইরে। কিন্তু সে তার থট অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সে তো তার মাকে বাঁচিয়েছে, সে মানে সে সেই সাপটার থেকে মাকে বাঁচিয়েছে। এবার তার কাছে তার মা এখনো জীবিত, তার পাশেই বসে থাকে, তাকে খাইয়ে দেয়, তাকে ঘুম পাড়িয়ে দেয়। তো
মানে আমার অনুযায়ী তো এটা খুবই নর্মাল কিছু না। না হলে তুমি ভাবো ওকে কেন, মানে শুধু শুধু কেন ওকে হাত পা বেঁধে রেখে দেবে? কিছু অ্যাবনর্মালিটি ওর মধ্যে অন্যভাবে দেখতে পেতো। মানে আমরা এই জায়গাটার জন্যই না ওই পার্টিকুলার সাবজেক্টটা তৈরি হয়েছে, প্যারাসাইকোলজি, ঠিক আছে? হুম অ্যান্ড টু বি অনেস্ট, এমন মানে মনস্তাত্ত্বিক দিক তো রয়েছে, সবকিছু প্যারানর্মাল হয় না, হুম খুব রেয়ার কিছু কিছু জিনিস প্যারানর্মাল হয়। হয়, নিশ্চয়ই হয়। আমি কিন্তু মনে করি যেখানে ভগবান আছে সেখানে ডেভিল থাকতে অসুবিধা কোথায়? নিশ্চয়ই আছে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানো, এই সকল এন্টিটি বলো, ক্রিয়েচার্স বলো, যাই বলো, আমরা যে মানি না যে এরা রয়েছে, এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট ওদের কাছে। হ্যাঁ মানে আমাদের এই অজ্ঞানতার মাঝে তাদের কাজগুলো করাটা খুব ইজিয়ার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমিও মনে করি মানে এই যে কেসটা, এর থেকে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে একদম ছোট বাচ্চাদের না আমাদের কিছু এরকম মানে ভয়ানক কিছু জিনিস দেখানো বা বলা উচিত না। যে আমরা বলি না যে হ্যাঁ এটা খেয়ে নাও, না হলে মানে ভূত চলে আসবে, না হলে এইটা চলে আসবে, তাহলে কিন্তু তোমাকে মানে ভয় দেখাবে বা কিছু। আমার মনে হয় আমাদের বাচ্চাদের এইটা বলে খাওয়ানো বা মানে বলে কোনো কাজ করানো উচিত না। সেটা বাচ্চাদের মনে কোথাও না কোথাও গিয়ে এফেক্ট করে। একদম ঠিক। তো এটাই আজকের মানে এরকম একটা স্টোরি ছিল যে হ্যাঁ মানে এই ঘটনাগুলো, মানে এইটা তো আমার কেস স্টাডি ছিল, যেটা আমি তোমাকে পরে বললাম। এটা একদম মানে আমার জন্য খুব রেয়ার কেস। আমি এখনো অব্দি এরকম, আমি আরো ক্রিটিক্যাল কেসেস পেয়েছি, কিন্তু এইরকম একটা কেসও আমি পাইনি এখনো অব্দি। মানে এত ছোট বাচ্চার কোনো কেস, আমি এত ক্রিটিক্যাল কেস আমি পাইনি। আহ, বুঝতে পারছি। অ্যান্ড আমি এখনো তুমি কি কারণে স্পিরিচুয়াল হেল্প নিতে চেয়েছো বা কন্ট্যাক্ট করেছো, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, আই ডোন্ট নো। কালকে পুরোটা তোমার থেকে শুনবো কি প্রবলেম হুম, রয়েছে, অ্যান্ড নিশ্চয়ই। সেটাও যদি সেরকম ক্রিটিক্যাল একটা ব্যাপার হয়, ডেফিনেটলি আমি সেটা কল রেকর্ডিং আনবো তোমার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো ভ্যানিলা, থ্যাঙ্কস ফর শেয়ারিং, ঠিক আছে? তো, তোমার কালকে সাথে কথা কথা হচ্ছে। বলে খুবই ভালো লাগলো। আমার আমার ওকে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাকে জানাতে চান, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমাকে জানাতে চান, বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।